গতকাল হচ্ছে একটি টকশোতে, আপনার টকশোতে উনি খুব রিয়েক্টিভ আচরণ করেছেন। আমার কাছে মনে হয় গতকালের থেকে আমাদের এই শিক্ষা নেওয়ার আছে। গতকাল উনি যে ধরনের আচরণ করেন এবং বর্তমান তরুণ প্রজন্ম যে ধরনের আচরণ রাজনীতিবিদদের থেকে প্রত্যাশা করেন, সেটির মধ্যে দৃশ্যমান যোজন যোজন পার্থক্য রয়েছে। এই যে ফজলুর রহমান বাবু যিনি রয়েছেন, 5ই অগাস্টের পরে যদি এই ধরনের মন মানসিকতা থাকে যে আমার মতের সাথে মিলবে না, মানে তাদের প্রতি অবিচার করা হবে বলে আমরা মনে করি। এখন সংস্কারের প্রশ্নে আসি, যে সংস্কারের কথা বলা হয় বা হচ্ছে, সেই সংস্কার আক্ষরিক অর্থে মারুফ ভাইয়ের সাথে আমি একমত, এখানে কোনো সংস্কার হয়নি। কিন্তু আজকে যে নির্বাচনের ব্যাপারে যে আপনি যেটা বললেন যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগ নির্বাচন করবে না নির্বাচন করবে না, এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে বা নির্বাচন কমিশন করবে। আসলে কিন্তু ওনার গত দুইটা ইন্টারভিউতে আমরা যেটা দেখেছি, উনি অনেক বিএনপি নেতা ফজলুর রহমান টকশুতে একজন দর্শককে তিনি আলবদর রাজাকার বলেছেন। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় আলোচনার জ্বর যে তার বিরুদ্ধে গেলে রাজাকার বলা যে প্রবণতা, সেটা তো আওয়ামী লীগের প্রবণতা। এবার ফজলুর রহমানকে একটা বাঁশ দিয়ে কথা বলেছেন হাসনাত আবদুল্লাহ। পাশাপাশি বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের মানুষ কি চায় এই বিষয় নিয়ে কয়েকজন আলোচক, ডক্টর ফজলুল হক সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমরা আলোচনাগুলো শুনবো। শুনলে বর্তমান সময়ের যে রাজনৈতিক দলগুলো কি চায় এবং জনগণের সাথে কি সম্পর্ক হওয়া উচিত সে বিষয়ে নতুন কিছু তথ্য পাবো। আসলে কিভাবে এই পুরো ব্যবস্থাপনাটাকে ঢেলে সাজানোর সুযোগ রয়েছে এই সরকারের, নাকি আসলে এই সরকার ধীরে ধীরে ব্যর্থতার দিকেই চলে যাচ্ছে, এবং নির্বাচন কতটা জরুরি এই মুহূর্তে এই পরিস্থিতিতে সে নিয়ে আমাদের মোট আলোচনা আজকের আছেন জনাব আহ জাহিদুল করিম চৌধুরী পলাশ। তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক, পাশাপাশি তিনি একজন মানবাধিকার সংগঠক আছেন। ডক্টর মারুফ মল্লিক, তিনি এডিটর মিরর এশিয়া, আমার সাথে যুক্ত হবেন একটু পরেই। ডক্টর ফয়জুল হক, তিনি জাতীয়তাবাদী রাজনীতিবিদ, এবং যুক্ত হবেন হাসনাত আবদুল্লাহ, তিনি এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টির একজন শীর্ষ নেতা। শুরু করতে চাই জনাব ডক্টর মারুফ মল্লিক, আপনাকে দিয়ে শুরু করতে চাই। জি। আপনি একটু বলবেন এই পরিস্থিতিতে আসলে নতুন করে উম জুন বিষয়টা এর আগে শুনিনি, হুম। যে গত কয়েকটি সাক্ষাৎকারে কিন্তু ডিসেম্বরে নির্বাচনটা হবে এমনটাই মোটামুটি চূড়ান্ত করেছে, এবং নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশন মোটামুটি সেটাকে লক্ষ্য রেখে কাজ করছে বলে তিনি বলছেন। কিন্তু আজকে আবার বেশি সংস্কার চাইলে জুন পর্যন্ত যেতে পারে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন। আসলে সংস্কারটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন, এবং কম সংস্কার এবং বেশি সংস্কার কোনটা আসলে এই মুহূর্তে আমাদের জরুরি বলে মনে করেন? জি, ধন্যবাদ সাগর ভাই, আপনার অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং সহ আলোচক আছেন বিজ্ঞ পলাশ ভাই, এবং যারা দেখছেন আমাদের অনুষ্ঠান সবাইকে শুভেচ্ছা। আহ, আপনি যে বিষয়টা বললেন যে নির্বাচন নিয়ে যে এক ধরনের একটা আহ, মানে কি বলবো ধোঁয়াশাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটা আসলে আমাদের জন্য খুব হতাশাজনক। আমরা যারা গত জুলাই আগস্টে আমরা একটা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, বিপ্লবে যুক্ত হয়েছিলাম দেশ এবং দেশের বাইরে থেকে, তো সবারই তো একটা ধরেন যে আহ, আমরা যেই জায়গা থেকে বা যেই চিন্তা ভাবনার জায়গা থেকে এখানে যুক্ত হয়েছিলাম, আমাদের একটা পরিকল্পনা ছিল যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং একটা কিভাবে জনগণের অধিকার এবং নাগরিকের যে নাগরিক হয়ে ওঠা, মানে আপনার যে ভোটাধিকার বা আপনি রাষ্ট্র পরিচালনায় আপনার যে অংশগ্রহণ, রাষ্ট্রের উপর যে জনগণের মালিকানা, সেটা আমরা নিশ্চিত করতে পারবো। এবং সেই জনগণের মালিকানা নিশ্চিত করার একটা উত্তম পন্থা হচ্ছে নির্বাচন। নির্বাচন করে আপনি যাদেরকে ভোট দেবেন তাদেরকে দেয়া। তো এখন এইখানে আমাদের এই দেশে আমরা কিন্তু যেটা কিন্তু লক্ষ্য করছি। প্রবলেমটা হলো, মানে যে মারুফ ভাই একটু ফ্রি ফ্র্যাঙ্কলি কথা বলে, নির্বাচন তো এর আগেও হয়েছে, শেখ হাসিনা আমলে সবসময় নির্বাচন হয়েছে। হুম। হুম। এখন নির্বাচনটাই যদি একমাত্র পন্থা হয়, কোন ধরনের নির্বাচন সেটির উপরে নির্ভর করে, এবং সেই হ্যাঁ, নির্বাচনটা কি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, এবং ওই আগের মতো যদি নির্বাচন দিতে, তাহলে আর পরিবর্তন করে লাভ কি, এই ধরনের প্রশ্ন তো উঠছে। না, নির্বাচনটা তো আর আগের মতো হবে না। এই শেখ হাসিনার আমলে যে নির্বাচন হয়েছে বা এরশাদের আমলে 86 সালে যে নির্বাচন হয়েছে, বা এরকম তো নির্বাচন হবে না। নির্বাচনটা হবে, আমি যেটা বলছি যে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেয়া জনগণকে, মানে জনগণের যে কর্তা সত্তা, কর্তৃত্ব রাষ্ট্রের উপর, সেটা হুম। প্রতিষ্ঠা করা। সে আপনি যে রাষ্ট্রের উপর আপনার কর্তৃত্ব প্রতিষ্ঠার হচ্ছে আপনার যে শাসক, আপনি আমরা শাসক শব্দটা ব্যবহার করি বটে, মানে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনি যাকে দিবেন, যে হুম। আপনার হয়ে চাকরি করবে, এটা তো যে নির্বাচিত হচ্ছে। আমরা তো এক ধরনের ধরেন কলোনিয়াল চিন্তা ভাবনা থেকে মাস্টারের কি বলবো যে স্লেভের একটা ধারণা আছে যে শাসক এবং শোষিত। হুম। এখানে তো জনগণ তো শোষিত হওয়ার জিনিস না।
জনগণ হচ্ছে তার যে রাষ্ট্র, নিজের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটাকে পরিচালনা করার জন্য কিছু লোককে অ্যাপয়েন্ট করবে এবং তারা রাষ্ট্রকে সার্ভ করবে। এই যে অ্যাপয়েন্ট করার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে নির্বাচন। তো আমাদের দেশে তো যেহেতু গণতন্ত্র আপনার ওইভাবে বিকশিত হয় নাই, গণতান্ত্রিক চর্চা আমাদের খুব একটা ভালো না, যেই কারণে কিন্তু আমাদের এই যে রাষ্ট্র পরিচালক, আমরা যাদেরকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি যাই বলি না কেন, এদেরকে নিয়োগ করার যে প্রক্রিয়া, সেটা ব্যাহত হয়েছে বারবার। এখন এই কারণেই আমরা চাচ্ছিলাম যে এখন একটা এই এই সরকারের অধীনে একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হবে। সেই জায়গায় আমরা এই আমাদের যারা সার্ভ করবে, একদম সহজ বাংলায় বললে আমাদের যারা কর্মচারী হবেন প্রজাতন্ত্রেরকে পরিচালনার জন্য, সেই কর্মচারী নিয়োগের যে প্রক্রিয়া, সেটা আমরা করব। কিন্তু এইখানে আমরা হতাশ যে এই জায়গায় আমরা কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ দেখতে পাচ্ছি না। আপনার কিন্তু আগস্টের পরেই আমার কাছে মনে হচ্ছে যে একটা পরিকল্পনা ঘোষণা করা উচিত ছিল, যে ঠিক আছে আমরা এইটা এইটা করব, আমরা অমুক সময় এটা করব, এই করব, এই দেন আমরা একটা ইলেকশন করব। ইলেকশন করে যে নির্বাচিত যারা হবেন তাদের হাতে এখানে রাখবো। একটা জিনিস একটু জানতে চাই, ডক্টর মারুফ মল্লিক। হুম। এই আন্দোলন পরবর্তীতে যে সরকারটি বর্তমানে রয়েছে, এই আন্দোলনটি কি আসলে শুধুমাত্র একটা নতুন সরকার আসবে এবং সেই সরকার এসে একটা নির্বাচন করে রাজনৈতিক দলের কাছে বা কোনো একটা রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, এটাই এই বৃত্তের মধ্যেই কি আবদ্ধ কিনা, নাকি এর চেয়ে আরো অনেক বেশি করণীয় বা করার কথা না, বর্তমান এর বাইরে এই আপনি আশায় কিভাবে আপনি যাবেন? আপনি এটাকে কোন ভাবে, এটা কি একটা তত্ত্বাবধায়ক মানে এই সরকার শুধুমাত্র বৃত্তের এটা তো নির্বাচনটাকে এই এই কেন্দ্র এই করে? হুম। এই বৃত্তের মধ্যেই তো আপনার আবদ্ধ। কারণ এই যে জুলাই আগস্টে যে দ্বন্দ্ব বা সংঘাতটা হয়েছে, এটা কেন হয়েছে? এটা তো হইছে যে রাষ্ট্রটা আপনার কিভাবে পরিচালিত হবে সেটাকে নিয়েই তো সংঘাত। আমরা শেখ হাসিনাকে কেন আমরা তার বিরুদ্ধে আন্দোলন করেছি? কারণ আমরা মনে করেছি শেখ হাসিনা নির্বাচিত না, অনির্বাচিত। উনি উনি রাতের বেলা ভোট করেছেন, জনগণের ম্যান্ডেট নেই উনার প্রতি, তাই তো উনার 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 বিরুদ্ধে মাঠে নামা হয়েছে। এটাই তো মূল বিষয়। আপনার পলিটিক্সের সব কিছুর কেন্দ্রবিন্দু তো হচ্ছে রাষ্ট্র পরিচালনা। সেই পরিচালনা করার জন্যই তো নির্বাচন, নির্বাচনের বাইরে তো আর কিছু নাই। এখন আপনি যদি অনির্দিষ্টকালের জন্য অনির্বাচিত সরকার ক্ষমতায় রাখেন, তাহলে তো শেখ হাসিনা আর এই সরকার তো একই। শেখ হাসিনা তো জনগণের ভোটে নির্বাচিত হয় নাই। এখন এই সরকারকে আপনার একটা দায়িত্ব দেওয়া হয়েছে, যেহেতু একটা আমরা বিপ্লব বলি, গণ অভ্যুত্থান বলি, আর যাই বলি না কেন, শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে ফেসিবাদের গণহত্যার দায়ভার নিয়ে। তাদেরকে একটা সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি ট্রেনটাকে লাইনে তুলে দিবেন, যে ট্রেনটা লাইনচ্যুত হয়েছে। এরপরে যখন ট্রেনটা এই লাইনে চলতে থাকবে, সেখানে আপনি কিছু মেকানিজম ডেভেলপ করবেন যেন ট্রেনটা ঠিকমতো লাইনে চলে, বাট তার নির্দিষ্ট কিন্তু এর গন্তব্যে চেয়ে গিয়ে বেশি থামে। কি বেশি কি ভাবার সুযোগ রয়েছে, বেশি করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত কিনা বা আমাদের প্রয়োজন কিনা এই সরকারকে? যেমন এর আগেও তো শেখ হাসিনা ছিল, সেটাও রাজনৈতিক সরকার ছিল, সে সময় নির্বাচন হতো। এর চেয়ে, এর থেকে বের হয়ে ওই সময়কালীন এই ধরনের রাজনৈতিক ব্যবস্থার কারণে একটা অভ্যুত্থান হলো, এরপরে আমরা নতুন বাংলাদেশের থেকে শুরু করলাম। এর এই সরকারের কাছে কি আমরা এর চেয়ে বেশি প্রত্যাশা করতে পারি না, যে এর আগের মতো সরকার ফ্যাসিজমের যেন আর কখনো বাংলাদেশে আবির্ভূত না হয়, সেই ব্যবস্থাটা করতে দেওয়ার তো মনে হয় এইটা সুযোগ দেওয়া উচিত এইটা বলে মনে করেন? ধরেন আপনার রাজনীতিতে এটা খুবই একটা, আমি বলবো যে মানে অবাস্তব পরিকল্পনা। মানে আপনি যদি পলিটিক্যাল রিয়েলিজমের জায়গা থেকে চিন্তা করেন যে আপনার ফেসিবাদ যেন আর ফিরে না আসে, হ্যাঁ, আমি আমি বলবো তাই বলে কি আপনি ফেসিবাদ মেনে নিবেন? মেনে নিবেন না। ফেসিবাদ যেন আর ফিরে না আসে এই জন্য আপনার এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে। ধরেন হুম। এখন আপনি যেই দেশে থাকেন সেই দেশেও কিন্তু ফেসিবাদ যে আর ফিরে আসবে না আপনি হলফ করে বলতে পারবেন না। অথচ পৃথিবীর না, অন্যতম কিন্তু শক্ত এখন এখন আপনার হাতে গণতন্ত্রের একটা দেশ নাটাই হচ্ছে আছে, কানাডা। এখন আপনার হাতে একটা নাটাই আছে, কিন্তু আপনি হ্যাঁ, অন্তত আবার পক্ষে বিচার আবার করার আবার একটা আপনি সুযোগ আছে যে দেখেন আমি কাউকে যুক্তরাষ্ট্র, আপনি। আপনি হুম। আপনি আপনি দেখেন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল সিস্টেম খুবই ট্রান্সপারেন্ট এবং খুবই হুম। জনবান্ধব এবং হুম। স্বচ্ছতার দিক থেকে তারা খুবই এগিয়ে আছে। এখন তাদের দেশে তো ট্রাম্পের মতো একজন শাসক নির্বাচিত হয়েছেন হুম। জনগণের ভোটে, তাই না? হুম। এই জায়গাটায় আপনাকে যেটা করতে হবে, আপনি জনগণকে সচেতন করবেন। আমরা যেটা বলি যে গণতান্ত্রিক শিক্ষা বা লিটারেসিটা, ডেমোক্রেসির লিটারেসিটা বাড়াতে হবে, যেন হুম। নেতৃত্ব নির্বাচনে জনগণ সচেতন হয়, যাকে তাকে ভোট না দেয়। হুম। ধরেন মানুষের যে নেতৃত্ব বাছাইয়ের জন্য তার একটা সক্ষমতা থাকে, পরিকল্পনা থাকে, দলান্ধ না হয়ে যায় যে ঠিক হুম। আছে উনি দাঁড়িয়েছেন, আমি অমুক দলকে সমর্থন করি, তাহলে তাকেই ভোট দেবো, এরকম যেন না হয়। তো হুম। যেটা আমরা আলাপ করছিলাম যে আপনি যেটা বলছিলেন যে এই এই নির্বাচনে কি একমাত্র প্রক্রিয়া নাকি,
আমার কাছে তো তাই মনে হয় যে নির্বাচন করে আপনি একটা, এখন ধরেন আপনি যেটা আমি বারবার আপনার অনুষ্ঠানেও বলেছি যে আপনি বিশাল সংস্কার করে ফেললেন, করার পরে একটা নির্বাচন দিলেন, সেই হুম। দলটা যদি ব্রুট মেজরিটি পায়, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়, এবং সেই দল যদি সব সংস্কার আপনাকে বাতিল করে দেয়, তাহলে আর কি করতে হবে আপনাকে? তাহলে আপনাকে কিন্তু আবার পথে নামতে হবে। জি। এখন কেউ কেউ বলে আমরা কি বারবার পথে নামবো? হ্যাঁ, হুম। রাজনীতি তো আপনার বারবার পথে নামারই বিষয়। আপনি নাকি চিরন্তন আবার কি চিরস্থায়ী বন্দোবস্ত, জুলাই আগস্টের হ্যাঁ, মতো শেষ সময় আসবে বাংলাদেশে খুব শীঘ্রই মনে করেন আপনি? চিরন্তন চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা বলে পৃথিবীতে কোনো কিছু নাই। হুম। আপনার রাষ্ট্র যে ধারণা, হুম। যেইভাবে রাষ্ট্র পরিচালিত হয়েছে, আমরা তো কেউই যুদ্ধ চাই না। কেউ যুদ্ধ চায়? আপনি যদি একটা ভোট করেন, কেউ প্রকাশ্যে বলবে যে আমি যুদ্ধ সহিংসতা হত্যার পক্ষে, তাই বলে কি পৃথিবীতে যুদ্ধ বন্ধ হয়েছে? হয় নাই। তাই বলে আবার যুদ্ধের পক্ষেও না কিন্তু সবাই। যুদ্ধটা যেন না হয়, সেটার জন্য আপনার সবসময় একটা প্রচেষ্টা থাকবে। সেই প্রচেষ্টার জন্যই জাতিসংঘ গঠিত হয়েছে, আপনার ডিসআর্মামেন্ট প্যাক্ট হয়েছে, নানান ধরনের আন্তর্জাতিক উদ্যোগ আছে। জি। তো পলিটিক্যাল প্রসেসটাই একটা এইরকম, আপনাকে সবসময় জি। অ্যাক্টিভ থাকতে হবে, জি। যেন এরপর এরপর আপনার এরপর নৈরাজ্যবাদ, আরেকটা বড় যুদ্ধ, সিদ্ধান্ত সংঘাত বাকি না হয়, রয়েছে, ফেসিবাদ ফিরে না আসে। আরেকটা সিদ্ধান্ত বাকি রয়েছে যে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে। আওয়ামী এইটাতে লীগের আমি ভবিষ্যৎ। আসতেছিলাম, আপনি যেটা আমাকে বলতে চাইছিলেন সেই সময়। দেখেন, আমরা কিন্তু এই সরকারের নির্বাচন নিয়ে কোনো পরিকল্পনা দেখছি না। এই সরকারের দুইটা গুরুত্বপূর্ণ কাজ, একটা হচ্ছে না, একটা টাইমলাইন গণতান্ত্রিক, যেটা দিয়েছে এ- এটাকে আপনি মনে করেন কিনা যে এটা? আমি বলছি ধরেন এই সরকারের গুরুত্বপূর্ণ কাজ দুইটা। একদম প্রথম যেটা হচ্ছে এই দেশটাকে নির্বাচনের জন্য প্রস্তুত করা। দ্বিতীয়ত এই আওয়ামী লীগ সরকার এবং তাদের যে খুনি নেতৃবৃন্দ আছে তাদের বিচারের কাজ দ্রুত করা। আপনি দেখবেন এই দুইটা বিষয়ে সরকার খুব গড়িমসি করে, সরকারের খুব একটা আগ্রহ নাই। তারা কিছু হলেই বলে সংস্কার সংস্কার, আর কিছু বাকোয়াজি কথাবার্তা বলে যে শেখ হাসিনার বিচার না হলে নির্বাচন হবে না। আপনাকে শেখ হাসিনার বিচার করতে না করছে কে? আপনি, আজকে 7 মাস হয়ে গিয়েছে, 7 মাস কি দৃশ্যত কি বিচারের প্রক্রিয়া আগাইছে আমরা জানি না। এটা তো এমন আপনার 50 বছর 60 বছর আগের পুরনো ঘটনা না যে আপনাকে খুব তদন্ত অনুসন্ধান ইনকোয়ারি করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে, তারপরে সাক্ষী সাবুত নিয়ে আপনি অনেক যাচাই বাছাই করে এটার বিচার করবেন। এটা 6 মাস আগের ঘটনা। হুম। শেখ হাসিনা যে গণহত্যার নির্দেশ দিয়েছে, উনি যে একজন আত্মস্বীকৃত খুনি, এটা তো ওনার ভাষণেই আছে। 17ই না 18ই জুলাই মহরমের দিন উনি যে কালো পোশাক পরে ভাষণ দিলেন, সেই ভাষণেই তো উনি প্রকাশ্যে এটাতে এই হত্যার, এদেরকে যে যারা মাঠে নেমেছিল তাদেরকে যে শাস্তি করা উচিত, হত্যা করা উচিত, প্রকারান্তরে তো উনি বলে গিয়েছেন। কই আপনার তো এটা বিচারের তো আমরা কোনো অগ্রগতি দেখি না। আওয়ামী লীগ যে এত মানুষ হত্যা করেছে, গণহত্যা করেছে, জাতিসংঘের প্রতিবেদনে তো সেটা প্রমাণিত হয়েছে একদম সুস্পষ্টভাবে। সেই প্রতিবেদন আমলে নিয়ে তো এই সরকার আওয়ামী লীগের দল হিসেবে বিচার করতে পারে, ওই সরকার তো করে নাই। উল্টা ট্রাইব্যুনাল যেন কোনো দলের বিচার করতে না পারে, ট্রাইব্যুনালের আইনের সংশোধনীতে যে অপশন ছিল, সেই অপশন উপদেষ্টাদের বাধার মুখে বাতিল করা হয়েছে। 2-3 জন উপদেষ্টা একদম সরাসরি ভেটো দিয়েছেন যে না, কোনো হুম। দলের বিচার করা যাবে না। তার মানে কি আওয়ামী লীগের বিচার করা যাবে না? হুম। এখন আপনি নির্বাচনের কথা বলতে চাচ্ছেন না, সুনির্দিষ্ট রোডম্যাপ দিচ্ছেন না যে কবে নির্বাচন হবে, কি হবে না হবে, এটা নিয়ে আপনি তালবাহানা করছেন। আপনি আওয়ামী লীগের বিচার করছেন না, আপনি তালবাহানা করছেন। আর হুম। আপনি বলছেন সংস্কার করব সংস্কার করব, এই এটা খুবই হাস্যকর কথাবার্তা। আপনি সংস্কারের মূলা ঝুলিয়ে আপনি নির্বাচনের কথাবার্তা বলছেন না, পাশাপাশি আপনি বিচার প্রক্রিয়াও দীর্ঘায়িত করছেন। আপনি দেখেন গতকাল কিন্তু জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক কমিশন, ফলকার তুর্ক, উনি বলেছেন যে বাংলাদেশ চাইলে আইসিসিতে যেতে পারে। এর এর আগেও উনি বলেছেন, প্রতিবেদন যিনি যখন প্রথম প্রকাশিত হলো তখনও বলেছেন, সেখানে কিন্তু এটা জি। বলা আছে যে আইসিসিতে যেতে পারে। বাংলাদেশের পক্ষ থেকে কি আইসিসির কোনো আপনার এই যাওয়ার উদ্যোগ আছে? এবং আমরা গত ডিসেম্বরের দিকে একটা সংবাদপত্রে একটা খবর দেখলাম যে এই জাতিসংঘের যে প্রতিনিধি দল বাংলাদেশে এসেছিল, হুম। তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয় ঠিকমতো তথ্য দিয়ে সহায়তা করে নাই। মানে তারা তথ্য চেয়েছে, তারা দেয় নাই। এই যে আমাদের সময় আমরা ওখানে পড়লাম যে জামায়াতে ইসলামী জাতিসংঘের প্রতিনিধি দলকে সাক্ষাৎকারই দেয়নি, সহায়তাই করে নাই। তার মানে কি আপনি সংস্কার করে, আপনি এইসব করে আপনি কি তাহলে বেসরকারি অনির্বাচিত প্রতিনিধি হিসাবে রাষ্ট্র ক্ষমতায় বেশি দিন বসে থাকতে চাচ্ছেন? এটা তো সন্দেহের, আচ্ছা, তার মানে জনগণের সন্দেহ সৃষ্টি করছে। আপনি মনে করছেন যে নির্বাচনটাই এখানে খুব
একমাত্র লক্ষ্য হওয়া উচিত এই সরকারের এবং নির্বাচনে। অবশ্যই রাষ্ট্র পরিচালনার মূল বিষয় হচ্ছে নির্বাচন, এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের উদ্দেশ্য থাকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, জি, রাজনৈতিক ভাবে সেই রাষ্ট্রটাকে পরিচালনা করা। সে এককভাবে যাক আর কোয়ালিশন করে যাক, সেইভাবেই যাক। কোনো জি, রাজনৈতিক দল যদি বলে যে আমরা ক্ষমতায় যাওয়ার রাজনীতি করি না, তাহলে সে মিথ্যা বলে, অথবা তার রাজনীতি করার দরকার নাই। তো জি। সেই আরো হিসাবে অনেক, আমি জি বলেন। না, আরো অনেক বিষয় ছিল আপনার কাছে প্রশ্ন করবো, আমি আসছি পরে। আমাদের জনাব পলাশ চৌধুরীর কাছে যে পলাশ চৌধুরী, আপনার কাছে একই প্রশ্ন যে অনেকগুলি সংস্কারের বিষয় রয়েছে। আওয়ামী লীগের বিষয়ে আজকে কথা বলেছেন আমাদের প্রধান উপদেষ্টা, আজকে বলেছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করবে কি না এটা একটা নতুন মন্তব্য তিনি করবেন। এটার সিদ্ধান্ত নিতে হবে আওয়ামী লীগকে এবং নির্বাচন কমিশনকে। তিনি রাজনৈতিকভাবে বা তার জায়গাতে তিনি কোনো দায়িত্ব নেননি। আহ তার মানে এই দুটি জায়গাতে তাদের সিদ্ধান্তের উপর যে নির্ভর করে, তার মানে কি আওয়ামী লীগ আসলেই ফিরে আসছে কি না, নির্বাচনে অংশগ্রহণ করতে পারার সেই সুযোগ পাচ্ছে কিনা? যদি পায় তাহলে তো সেই বিএনপির দাবি সাথে মিলে যাচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে। এরপরে তাদের আহ, প্রত্যাখ্যান করবে কি গ্রহণ করবে এটা জনগণ সিদ্ধান্ত নেবে ভোটের মাধ্যমে। সেই জায়গায় আপনি এটা কিভাবে দেখেন? পাশাপাশি নির্বাচনের ব্যাপারে তো বলেছে যে কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, বেশি সংস্কার চাইলে আগামী বছর জুনে নির্বাচন হবে। একমাত্র নির্বাচনটাই মূল লক্ষ্য হওয়া উচিত, যারা ডক্টর মল্লিক বলেছেন। পররাষ্ট্র। ধন্যবাদ সাইফুল সাগর ভাই, এবং আমাদের শ্রদ্ধেয় আহ, মারুফ মল্লিক ভাই, এবং ডক্টর ফয়জুল হক সাহেব, আমার অত্যন্ত শ্রদ্ধার ভাই। আসলে আপনার দর্শক শ্রোতাকে অভিনন্দন। আপনি যেভাবে প্রশ্নটা করেছেন, বা মারুফ ভাই যেভাবে বিশ্লেষণটা করেছেন, আমার কাছে মানে বিষয়টার দুইটা তিনটা দিক আছে। প্রথম কথা হলো যে এটা কেন আমরা নির্বাচনটাকে অগ্রাহ্য করছি না, মানে নির্বাচনটার আগে কিছু, অন্তত বেশ কিছু, মানে কিছু বলবো না আমি, বেশ কিছু পদ্ধতিগত পরিবর্তনের যদি প্রয়োজন না হয়, তাহলে এই সরকারটা কিভাবে আসবে? এখন আপনি আমাকে বলেন যে প্রথম তো আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার মানে বিচারের দাবি, আওয়ামী লীগ দল হিসেবে থাকবে কি থাকবে না, এগুলো মীমাংসা। পাশাপাশি এখানে আরো একটি বড় বিষয় আছে। যে সংবিধান লঙ্ঘিত হয়েছে, যে সংবিধানকে এখনো ওন করে এই সরকার, এবং বলতে গেলে অনেক রাজনৈতিক দল, শুধুমাত্র এনসিপি ছাড়া, হুম। হ্যাঁ, এই এই সংবিধানকে যদি ওন করে, তাহলে আপনি আমাকে বলেন তো, প্রফেসর ইউনূস সাহেব এবং তার উপদেষ্টা পরিষদ যারা ছিলেন বা এখনো আছেন, তারা ফাঁসির কাজ করে বসে আছে। এটার তো একটা মীমাংসা কিভাবে হবে? আজ পর্যন্ত এই কথাটাও কি সামনে এসেছে যে আমরা নির্বাচনের কথাটা বা আমরা যেই সংস্কারের কথা যদি আমরা বাদও রাখি, এইটা মীমাংসা কিভাবে হবে? কারণ বিদ্যমান সংবিধানে আপনার কোনো অবস্থাতেই অনির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার বা জরুরি সরকার বলতে কোনো অস্তিত্ব নাই। হুম। তাহলে এই সরকার তড়িঘড়ি করে তখন কারো বুদ্ধিতে হোক, পরামর্শে হোক, বুঝে হোক না বুঝে হোক, সুপ্রিম কোর্টের একটা রেফারেন্সের নাম দিয়ে জাস্ট এটা জরুরি হক ঘটনা করলো, এই একটা সংবিধান লঙ্ঘন হলো, যদি আমরা সংবিধানকে মানি। দ্বিতীয় সংবিধান লঙ্ঘিত হলো আপনি যখন মানে প্রধানমন্ত্রীর সুপারিশ ছাড়া পার্লামেন্ট ভেঙে দেওয়া যাবে না। তাহলে হুম। আপনি শেখ হাসিনা কি এই পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য চুপ্পু সাহেবের কাছে পত্র লিখেছেন? লিখেন তো নাই। এখানে আবার সংবিধান লঙ্ঘিত হলো। স্পিকারের পদত্যাগ পত্র গৃহীত হলো, এটার কি কোনো সুযোগ সংবিধানে আছে? নাই। কারণ ওখানে বলা আছে যে সংবিধান স্পিকার পরবর্তী সংসদ গঠিত হওয়া পর্যন্ত নিজ দায়িত্বে থাকবেন। হুম। নাই। তাহলে এই যে ঘাটে ঘাটে মোটা দাগে যে সংবিধানটা লঙ্ঘিত হলো, সেই সংবিধানকে যে এখনো মাথার তাজ করে রাখলে, তাহলে তো এই দেশে আর আমূল পরিবর্তন কিছু হওয়ার বা কোনো সংস্কারের কোনো সুযোগ নাই। এখন প্রশ্ন হলো, আমরা যে বলি এই সরকার আওয়ামী লীগের মতো ফেসিবাদিত হলো, আক্ষরিক অর্থে আমরা যদি এটা নির্বাচন না দেয়, আমরা যদি এই কথা বলার অধিকার রাখি, একমাত্র নির্বাচনের জন্যই কি হুম। মানে এই হত্যাকাণ্ড, এত বড় বিপর্যয় 53 বছরের ইতিহাসে বাংলাদেশে যেটা হয়নি, এটা কি এই সরকারের দ্বারা সংগঠিত হয়েছে বা হবে? এরকম কোনো আশঙ্কা আমরা করতে পারি?
আমরা মনে করি যে প্রফেসর ইউনূসের নেতৃত্বে যেটা আছেন, ওনারা কখনো মানে হাসিনার মতো হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারবেন, আয়না করে মানুষ গুম করবেন, বা মানুষ নাই হয়ে যাবে জীবন্ত মানুষ হঠাৎ করে, এরকম সরকার কাঠামো হবে না। সুতরাং এইটা যদি না হয়, বা এটা যদি এখন পর্যন্ত না হয়, সরকারকে অবশ্যই হাসিনা সরকারের সাথে শুধু একটা নির্বাচনকে বিবেচনায় করে আমরা, তারা ক্ষমতা দখল করে রাখতে চাচ্ছে, ফেসিবাদী হয়ে উঠতেছে। পার্থক্য কোথায়, এই কথাটা বললে আমাদের কাছে নিতান্তই মানে তাদের প্রতি অবিচার করা হবে বলে আমরা মনে করি। এখন সংস্কারের প্রশ্নে আসি, যে সংস্কারের কথা বলা হয় বা হচ্ছে, সেই সংস্কার আক্ষরিক অর্থে মারুফ ভাইয়ের সাথে আমি একমত, এখানে কোনো সংস্কার হয়নি। কিন্তু আজকে যে নির্বাচনের ব্যাপারে যে আপনি যেটা বললেন যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগ নির্বাচন করবে না নির্বাচন করবে না, এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে বা নির্বাচন কমিশন করবে। আসলে কিন্তু ওনার গত দুইটা ইন্টারভিউতে আমরা যেটা দেখেছি, উনি অনেকটা বডি ল্যাঙ্গুয়েজে ওনাকে ওনার ওনার ভিতরে এক ধরনের হতাশা কাজ করছে। কারণ উনি আশানুরূপ যে স্টেপগুলো দিতে চেয়েছেন, ওই স্টেপগুলো কিন্তু দেওয়ার ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলো সহ বিভিন্ন মহল থেকে বাধার সম্মুখীন হয়েছে। এই বাধার সম্মুখীন হওয়ার কারণে এখন রাজনৈতিক দলের টোনে উনি কথা বলছেন, যা ঠিক আছে আওয়ামী লীগকে সিদ্ধান্ত নেই আওয়ামী লীগ করবে কিনা। হয়তো বিএনপি বলেছে যে জনগণ সিদ্ধান্ত নিবে। আর জনগণ আর কেমনি সিদ্ধান্ত নিবে? জনগণ যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগ পুনর্বাসিত হয়ে হবে না, এটা তো 5ই আগস্টের পরে আর এই কথাটা কোন রাজনীতিবিদ বলার এখতিয়ার বা সুযোগ আছে কিনা আমি জানতে চাই। শুধু আমার এই প্রশ্নটা, যে ওই যে কোটি কোটি মানুষ রাস্তায় নেমেছে আবাবিল পাখির মতো, তারা কি এই দেশের জনগণ নয়? তারা যদি সেদিনে তাদের ভয়ে যদি একটা সরকার পালিয়ে যায়, এটা তার আত্মসমর্পণ নয়? এটা তার রাজনীতি থেকে বিদায় নয়? এবং এই যে শেখ হাসিনার ছেলে জয় কি বলে নাই যে আমরা আর বাংলাদেশ নিয়ে মাথা ঘামাবো না? আমরা জানি না এটা তাদেরকে স্বেচ্ছায় যে তারা রাজনীতি থেকে নিজেরাই সরে গেছে, মাইনাস হয়ে গেছে, এটা কি মানে তাদেরকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট নয়? এখন কথাটা হলো, এতগুলো থাকার পরও কেন এই কথাটা প্রথম মানে আমাদের বিভিন্ন মহল থেকে আসলো যে জনগণ কোন রাজনৈতিক দলের পক্ষ বিপক্ষে আমরা নয়, জনগণ এটা সিদ্ধান্ত নিবে। যেমন জামাতে ইসলামের কথা ধরেন, জামাতে ইসলামী ভারতের প্রেসক্রিপশনে প্রত্যেকটি নেতাকে, জামাতে ইসলামের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে লিস্ট করে। কারণ 2008-এর নির্বাচনে কয়েকটা এজেন্ডার ভিত্তিতে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে তৎকালীন সেনাপ্রধানের সাথে ষড়যন্ত্র করে, মোহিনী আহমেদের সাথে মানে ষড়যন্ত্র করে একটা সমঝোতার ভিত্তিতে হাসিনার সরকার ক্ষমতায় এসেছিল। সেইটারই অংশ এই তথাকথিত যুদ্ধ অপরাধীর নামে এদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলা, হত্যা করা। সোজা কথা হলো হত্যা, কিলিং। তাহলে এই জামাতে ইসলামের আমির সাহেব তো বললেন যে এটা কি জানি বলে যে আমরা তাদেরকে কোনো বিচারের জন্য আমরা চাই না, আমরা ক্ষমা করে দিলাম, আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। এই কথা জামাতে ইসলামী এই মুহূর্তে ওই জায়গাতে গিয়ে এই বলার, ওই মুহূর্তে সামনে নিয়ে আসার প্রয়োজনটা কি ছিল? তারপরে ধরেন বিএনপি থেকে কথা আসলো যে ঠিক আছে আমরা আমরা কে রাজনৈতিক দলগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার। তারপরে উপদেষ্টা পরিষদরা ধরেন বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেছে সরকারের ভিতরে, যে আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমানের সে আইকনকে মাথার উপরে ধরে রাখা, সংবিধানকে সমুন্নত রাখার শপথ গ্রহণ করা। আর আশ্চর্য ব্যাপার, আপনি যে সরকার গঠিত হচ্ছে সে সরকারে আপনি সংবিধান ভঙ্গ করিয়ে হচ্ছে, ওই লেখাই নেই, ওই শব্দটা লেখাই নেই। তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, জরুরি সরকার, মার্শাল ল কিচ্ছু নেই, এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আপনি বলতেছেন আপনি সংবিধান রক্ষা করবেন, এটার আপনি শপথ নিচ্ছেন। যাই হোক, তারপরে আসলো প্রেসিডেন্টকে সরানোর বিষয়, সেখানে গিয়ে আপত্তি আসলো। এখন এত আপত্তির ভিতর থেকে এরপরে গিয়ে হয়ে গেল বিভিন্ন তৃণমূল পর্যায় থেকে বিভিন্নখানে ঐক্যের একটা মানে অনৈক্যের ভিতরে একটা ঐক্য তৈরি হলো, অলিখিত ঐক্য তৈরি হলো। কারা সেই ঐক্যটা তৈরি করলো? সেই ঐক্যটাই কিন্তু আমাদেরকে যে যে সংস্কারগুলো প্রয়োজন ছিল বা অতীব জরুরি ছিল সেগুলোকে বাধাগ্রস্ত করেছে। কারণ ইতিমধ্যে আওয়ামী লীগ কিন্তু তার ভারত তো আগে থেকেই তার মানে কি বলবো মানে তার মানে নেতা, কিন্তু সেই ভারতের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও সে তার কিছু বন্ধু খুঁজে পেয়েছে, যার কারণে তার সে বন্ধুর সাথে আস্তে 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 হ্যাঁ বন্ধুর সাথে সাথে সে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। এই একাকার হয়ে যাওয়াতে আমরা, এই সরকার তো এমনি একটা দুর্বল সরকার, কারণ এই সরকারের কোনো পলিটিশিয়ান নাই, কোনো রাজনীতিবিদ নাই, যে কারণে আমরা সত্যিকার অর্থে যারা
রাজনীতিবিদ এবং সকল দলের অংশগ্রহণে আমরা একটা জাতীয় ঐক্যমত্যের বিপ্লবী সরকার চেয়েছিলাম, বা জি। অন্তর্বর্তীকালীন সরকার যদি বলতে কমফোর্টেবল হয় আমরা সেটাও চেয়েছিলাম, বা আমরা সেদিকে কোন সেদিকে ধরনের। তো আর যাচ্ছে না এখন, সেদিকে তো আর যাচ্ছে না, কিন্তু বর্তমান পরিস্থিতি এখন শুধুমাত্র সামনে একমাত্র লক্ষ্য হওয়া উচিত নির্বাচন, যেটি ডক্টর মারুফ মল্লিক বলছে, অন্য রাজনৈতিক দলগুলো দাবি করছে সেটা, এবং সরকার প্রধানও, বর্তমান সরকার প্রধান সেটাই বলছে, প্রধান নির্বাচন কমিশনার সেটাই বলছে। কিন্তু এখন কম সংস্কার চাইলে এবং বেশি সংস্কার চাইলে এটা নতুন একটা টার্মস আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গাটা আপনি কি মনে করেন, সংস্কারের কতটা প্রয়োজন, আবার নির্বাচনটাও দ্রুত দিতে হবে, এই একটা দোলাচলের মধ্যে এখন রয়েছে? আমি যতটুকু বুঝি যে কথা হলো যে কি, যদি বেশি কথা চাপাচাপি হয় নির্বাচন নিয়ে, আমি আপনাকে বলি একটা রাজনৈতিক দল মানে একটা দেশ না। হুম। হ্যাঁ, আবার একজন রাজনৈতিক দলের জনগণ মানে সকল দেশের জনগণ, এই কথাটা বলে পার পাওয়া যাবে না। হুম। আমরা তো আপনার অনুষ্ঠানের মাধ্যমে তো বলেছি আমরা নির্বাচন বা সংস্কারের প্রশ্নে তো একটা গণভোটের আয়োজন করতে পারি, জনগণের একটা ম্যান্ডেটও নিতে পারি। হুম। এখন এই বিতর্কে গিয়ে ওখানে গেলেও যদি বাধা সৃষ্টি হয়, হুম। ওখানে গেলেও যদি বাধা সৃষ্টি হয়, ডানে বামে যেদিকে যাবেন আপনি বাধাগ্রস্ত হলে তো তাইলে তো এই সরকার আসলে করতে পারবে না। না করতে পারলে আপনি যেমনটি বলেছেন তারা নির্বাচনের দিকে যাবে, এবং সে কথাই তারা বলছে। কম আমি বেশি কথা না, যেটা পলাশ ভাইয়ের কমের সঙ্গে কথা একটা বলছে বিষয় সেটাও যুক্ত পারবে না। করতে চাই, হুম। আপনার জি। সঙ্গে একটা বিষয় যুক্ত করতে চাই। যদি এখন ধরেন বাংলাদেশে একটা গণভোট হয় যে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে কি হবে না, দেখা গেল যে 51% মানুষ ডিসেম্বরের নির্বাচনের পক্ষে ভোট দিল, এই সরকার এবং অন্যরা কি তা মানবে? না, ওইটাই বলছি, এটাই তো বললাম যে ওনারা যে মানবে না, এটাই বলছি আর কি, যে এইখানেই আপনার ওই কেউ তো মানবে না, বাধাগ্রস্ত হবে। মানে এই প্রক্রিয়ায় গেলেও আপনি যেটা বলছেন ঠিক তেমনটি। হ্যাঁ, যে আপনি যে স্টেপে নেন সেখানেই বাধাগ্রস্ত হবে। না না, তো কিন্তু সুতরাং কিন্তু এই সরকার মানবে না, এটাও বা কিভাবে বুঝলেন ডক্টর মারুফ মল্লিক? না, আমরা অতীত থেকে যেটা বুঝছি এটা হয়তো না, মানে বর্তমান সরকার না তার না, অতীতে ছিল। বর্তমান সরকারের কথা বলেনি, বর্তমান সরকার না, বর্তমান বর্তমান সরকার সরকারের কথা, হ্যাঁ, মারুফ ভাই বর্তমান কি সরকারের কথা, বলেছেন যে যদি বর্তমান একটা সরকার রেফারেন্ডাম কি দেওয়া হয়, মানবে? রেফারেন্ডাম দেওয়া হয় এবং জনগণ যদি বলে যে এই ডিসেম্বরে নির্বাচন হতে হবে, তাহলে এই সরকার মানবে কিনা সেই প্রশ্নটাই করেছেন। আমি বলছি যে কি ওটা ওনার সাথে আমরা শ্রদ্ধা রেখে বলি, যদি আমি বুঝতে ভুল করেছি তাহলে তো আমি এখন সুন্দর করে উত্তরটা দিতে পারি। কারণ ওইটা তো রেফারেন্ডামের আগেই তারা বলে দিয়েছে যে আমরা ডিসেম্বরে নির্বাচন করতেই চাই। ওইটা তার আর হ্যাঁ, দরকার নাই তো গণভোটে। তবুও অনেকে মনে করে, অনেকে না মনে না, করে, অনেকে বিরোধী মনে মনে করে, করা দিয়ে তো ভাই এই মনে আকাশ করে যে পাতাল সরকার ভেবে তো আসলে আমরাও এই মনে বিভিন্ন করি। সংস্কারের কথা বলে আসলে টালবাহানা করে নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে সরকার এই ক্ষমতায় থাকতে চাচ্ছে। এটাও তো এক কোনো সত্য কথা। সুযোগ নেই, কোনো সুযোগ নেই, নো স্কোপ। আমি আপনাকে বলি কোনো সুযোগ নেই, এটা প্রফেসর ইউজ অন্তত করবে না, আপনি এটা লিখিত নেন। উনি এটা কোনো কালেই করবে না, প্রয়োজন উনি একটি সংস্কার করবে না। তারপরে উনি ওনার মানে ব্যক্তিত্বের উপর আঘাত আছে, উনি একটি কাজও করবে না। আমরা প্রত্যেকটা কথা ওনার, আপনি যে আমরা এখন যে ভাষায় কথা বলছি, আমি অন্তত ঠিক সেই ভাষায় কথা বলবো জানুয়ারি 1 তারিখ। মানে আপনি নির্বাচনের যদি তফসিল ঘোষণা না করেন ডিসেম্বরের ভিতরে, হ্যাঁ, ঠিক কিন্তু আছে, কম আমিও তখন কম ওই জায়গায় যাবো। সংস্কার আর বেশি কিন্তু সংস্কার একটা একটা আমি কন্ডিশন তো কোনো চলে সংস্কার, আসছে। এবার উনি এটার ভিতরে যা পারে পারবে, করলে করবে, না করলে নাই। এখন উনি সংস্কার করতে গেলে তো সবার ঐক্যমত্য লাগবে, সবার হুম। ঐক্যমত্য ছাড়া তো সংস্কার হবে না। উনি পদ্ধতিগতভাবে জিনিসটাকে তুলে আনছিলেন, যে এবং প্রথম মানুষের, উনি একটা সাধারণ কমিশন মানুষও কি, করবেন। আপনার কাছে যে এই একই প্রশ্ন আবারও করি ডক্টর মারুফ মল্লিক যেটা বুঝাতে চেয়েছে, সাধারণ মানুষও কি আসলে, সব মানুষও কি চায় ডিসেম্বরে নির্বাচনটা হোক? আপনার কাছে না, কি মনে এটা হয়? আপনার 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 নিউজের যে এখন কমেন্ট বক্স আছে ওখানে করলেও দেখা যাবে মানুষ এটা চায় না না চায়। আমরা বিভিন্ন শোতে গেলে যখন আমরা কমেন্ট গুলো দেখি তখন তো মানুষের ফালস আমরা বুঝি। মানুষের একটা কথাটা হলো যে কি, আপনি এটা গতানুগতিক দ্বারা একটু একটু আমাকে এই জায়গাটায় আমাকে একটু 1 মিনিট সময় দেন। আমি বলছি এটা গতানুগতিক ধারায় যেহেতু একটা সরকার পরিবর্তন হয় নাই, সুতরাং এখানে মানুষের একটা তীব্র আকাঙ্ক্ষা সাধারণ মানুষের আছে, এবং সেটা কিন্তু ওনারা প্রফেসর ইউনূসের প্রতি, ব্যক্তি প্রফেসর ইউনূসের প্রতি কিন্তু ওনারা ওই আস্থাটা রাখেন। এটা আমি আপনাকে নির্বিশেষেই বলতে চাই। মানুষ কিন্তু এটা মনে করে যে উনি এটা পারবেন বা ওনার দ্বারা এটা সম্ভব। কিন্তু কথাটা হলো যে কি, বা ওনার যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার কারণে মানুষ এটা মনে করে। কিন্তু কথাটা হলো যে কি, এই মনে করা দিয়ে, এই ব্যক্তিত্ব দিয়ে তো উনি চলতে পারবেন না। কারণ ওনাকে সার্বিকভাবে সকল স্টেক হোল্ডারের সহযোগিতা লাগবে। আর এই পর্যাপ্ত সহযোগিতা পাবে এই আশ্বস্ত হয়ে বা এই বিশ্বাস থেকে উনি কিন্তু একটা প্রক্রিয়াগত ভাবে শুরু করেছেন। হুটহাট করে আধ্যাদেশ জারি করে সংস্কার করে ফেলছে, বিষয়টা এরকম করতে চাননি। যেই কারণে উনি কিন্তু সংস্কার কমিশন গুলো করেছেন। আপনি খেয়াল করেন, সংস্কার কমিশন গুলো রিপোর্ট দিছে, এটা প্রথম ধারায় যে টাইম ফ্রেম দিছে ওটা থেকে 1 মাস বর্ধিত হয়ে রিপোর্ট গুলো দিল। সে রিপোর্ট গুলার পর্যায়ে কার কাছে জমা দেওয়ার দিল, আবার একটা জাতীয় ঐক্যমত্য কমিশন করলো, সেখানে উনি এটা চিফ থাকলেন। তারপর উনি সবাইকে ইনভাইট করে সেদিন একটা সূচনা বক্তব্য দিয়ে সবার সাথে পরিচিত পর্ব শেষ করে উনি সব সংস্কারগুলো ওদের হাতে দিয়ে দিলেন,
যে এবার এখান থেকে আপনারা পর্যালোচনা করে পরবর্তী মিটিং এ আপনারা প্রস্তাব দিবেন যে আপনারা কোন কোন সংস্কারটা চান কি না চান। এটাকেই উনি মিন করছেন, যে ওই প্রস্তাবটা সকল দল থেকে আসলে উনি বুঝবেন যে কে সংস্কার কতটুকু চাচ্ছে। সেটার উপরে উনি নির্ভর করে, যদি তারা সংস্কারের দেখা যায় কি কম, ওই সংস্কার ডিসেম্বরের আগে উনি নির্বাচন দিয়ে দিতে পারে। যদি সবাই যদি বলে বা ওইখানে যদি দেখা যায় যে সংস্কারের যে মানে সুপারিশ গুলো এসেছে বা রাজনৈতিক দলগুলো গ্রহণ করেছে, ওটা করতে খুব বেশি কিছু প্রয়োজন নাই বা বেশি সংস্কার তারা চায়নি, তাহলে উনি ডিসেম্বর পর্যন্ত যাবেন, আপনি এটা লিখে রাখেন। আর যদি ওনারাই ঠিক করে দেন, তো উনি তো একটা ভালো কথা বলেছেন যে ঠিক আছে আপনি সংস্কার কথা বলেন, আপনি এটুকু চান কি চান না। আপনি চাইলে বলবেন হ্যাঁ আমরা এটা জনগণকে জানাই দিব, আমি যে কমিটমেন্টটা জনগণের সাথে করেছি একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু আমি এসেছি, আমি যেন যাওয়ার সময় বলে যেতে পারি আমি করতে চেয়েছি, এটার জন্য আমি এই প্রক্রিয়াগুলো করেছি, এই প্রক্রিয়াতে অমুক দল এটা বলেছে, অমুক দল এটা বলেছে, সেটা এই বলেছে করবে। এই বলেছে, আমি আমাকে ক্লিয়ার করে না। তাহলে এখন আমরা ওই সংশয় জায়গাটা আপনি আমাকে মানে জাস্ট আমি এখানে বলছি আপনার মাধ্যমে প্রশ্নটা রাখছি, তাহলে সংশয়ের জায়গাটা আমরা কেন তৈরি করছি? সংশয় সন্দেহ আমিও করব যখন আমি আপনাকে বললাম না তো ওনার টাইম ফ্রেমটা পার হয়ে যাবে বা উনি সংস্কার প্রস্তাবগুলো নিয়ে কোন রকম তালবাহানা করবে। এখন সবাই ওই সংস্কারের উপরে যে কাউন্টার প্রতিবেদনটা দেওয়ার কথা, প্রতি উত্তরটা দেওয়ার কথা, ওইটা আমরা দেখি। দেখার পরে যদি দেখি যে কি না উনি এর পরেও এটাকে নিয়ে মুসরামুসরি করতেছেন, মানে দর কষাকষি করতেছেন, তখন আমরা ওনাকে নিয়ে এটা নিয়ে ধরতে পারবো। এই জি, এটা হলো যে কি আমাদের মোটা দাগে আমাদের ধন্যবাদ। বক্তব্যটা হলো যে কি এখানে এই জায়গাতে এখানে আর অন্য কোনো সংশয় সন্দেহ জি, আমার মনে হয় না যে এই মুহূর্তে রাখলে এটা এমনি অনৈক্য তৈরি হয়ে গেছে, এমনি বিপ্লব হাতছাড়া হয়ে গেছে, এমনি আর মানুষের ভিতরে সেটা নাই, এমনি ছাত্ররা বিভিন্ন ভাবে বিভক্ত হয়ে গেছে, রাজনৈতিক দলগুলো ছাতা মাথা নাই, মাঝখান থেকে আওয়ামী লীগ বসে বসে মানে আইসক্রিম খাচ্ছে আর তারা মনে 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 সুখ নিচ্ছে। হ্যাঁ যে এই দেখ এটা হলো বাঙালির একদম বাংলাদেশিদের বাস্তব সত্য মানে কথা। ফাঁসিলত ধন্যবাদ, ধন্যবাদ, অভ্যাস, ধন্যবাদ। কিন্তু তারা এটাই কিন্তু তারা যা এখানে চিন্তা করে। ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর ফজল হক। এই যে চতুর্দিকে একটা বিতিকিরি অবস্থা, যে যার মতো করে চলছে, এবং এই আহ, অশান্তি দেখে শান্তিতে আছে আওয়ামী লীগ, এটির জন্য দায় কাদেরকে দিচ্ছেন, মানে দিচ্ছেন দিবেন, বা আপনি কাদের মনে করেন এই সরকারকে সহযোগিতা আমরা কি সেরকম ভাবে করতে পারছি কিনা, এটি একটা বড় প্রশ্ন। কারণ কোন সরকার তো আসলে জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া কোনো সরকার তো আসলে কাজকর্ম করতে পারে না, এটা তো বাস্তব সত্য কথা। এই সরকার কি সেরকম সহযোগিতা পাচ্ছে কিনা দলগুলোর কাছ থেকে? এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলেছে যে ডিসেম্বরের মধ্যে যদি কম সংস্কার চান তা ডিসেম্বরের নির্বাচন দিয়ে দিবে, বেশি সংস্কার চাইলে আগামী জুনে। আপনার মন্তব্য? সাগর ভাই আপনাকে অসংখ্য প্রিয় ধন্যবাদ। দর্শকদের কাছে একটু প্রশ্নটা করে রাখি ডক্টর ফাজিল, দুঃখিত, পলাশ চৌধুরী যেহেতু বলেছেন, আমি প্রিয় দর্শকদের কাছে প্রশ্নটা করে রাখি। প্রিয় দর্শক, আপনারা আসলে কোনটা চাচ্ছেন, কম সংস্কার নাকি বেশি সংস্কার? এই কিওয়ার্ডটা আপনারা দয়া করে দিবেন। আপনাদের মনের অবস্থান কোথায়? কমেন্ট বক্সে আপনারা কি চাচ্ছেন, ডক্টর ফয়জুল হক। সাগর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বড় ভাই পলাশ চৌধুরী এবং ডক্টর মারুফ মল্লিক ভাই সহ দেশ বিদেশে যারা শুনছেন আপনাদের সবাইকে। দেখেন, আপনি যে প্রশ্নটা করেছেন যে সরকার সহযোগিতা পাচ্ছে কিনা, আমি মনে করি সরকার সহযোগিতা পাচ্ছে কিনা এটাও যেমন প্রশ্ন, সরকার সহযোগিতা নিচ্ছে কিনা এটাও এক ধরনের প্রশ্ন। বাংলাদেশে এই দুইটাই কিন্তু সমন্বয়হীনতা হওয়ার কারণেই বিভিন্ন ধরনের ইকুয়েশন তৈরি হচ্ছে এবং রাজনীতিতে নতুন নতুন শব্দচয়ন হচ্ছে, আলোচনা হচ্ছে। আমি যদি একেবারে পলাশ চৌধুরী ভাইয়ের কথার সাথে, মারুফ ভাইয়ের কথার সাথে একমত হয়ে কিছু কিছু জায়গায় পোষণ করি, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে চেতনা নিয়ে এই বিজয়টাকে ধারণ করে লালন করে বিজয়ের সময় যে ঐক্যবদ্ধ একটি আন্দোলন করেছিলাম, সেখান থেকে মোট কথা সবাই, মানে আমি সহ সবাই একটু 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 মাইনাস হতে গিয়ে জায়গাটা এখন আবার একটি সেই খোলা জায়গায় পরিণত হয়েছে, মানে সেই বিজয়ের স্বাদটা আর নেই। যেমন আজকের এই বিজয়টা অর্জনের জন্য আমি যদিও এই কথাগুলো আমার এই সরকারের বিরুদ্ধে নয় কিংবা ছাত্র জনতার বিরুদ্ধে নয়, কিন্তু আমি এই কথাটা এজন্য বলছি, বিজয়টা অর্জন হওয়ার পরে যে পরিমাণ দায়িত্বশীল আচরণ আমাদের সরকারের তরফ থেকে কিংবা ছাত্র বন্ধুদের কাছ থেকে হওয়ার কথা ছিল, সেখানেও পর্যাপ্ত পরিমাণ গ্যাপ হয়েছে বলে আমি মনে করি। পাশাপাশি আমাদের রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে যে পরিমাণ দায়িত্বশীল আচরণ করে এই বিজয়টাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করা উচিত ছিল, সেটাতেও গ্যাপ তৈরি হয়েছে বলে আমি মনে করি। কারণ আমরা বিজয়ের সাথে সাথেই মনে করেছি বিজয় হয়ে গিয়েছে, যে কোনো মূল্যে আমরা এখন একটা নির্বাচন হোক, ক্ষমতায় যাব, যে যাক, সবাই মিলে একেবারে যার যার তরিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। বিএনপি বিএনপির জায়গায় ব্যস্ত, জামাত জামাতের জায়গায় ব্যস্ত, ইসলামী আন্দোলন আন্দোলনের জায়গায় ব্যস্ত, অন্য অন্য রাজনৈতিক দল তার তরিকা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু কেউ এটা চিন্তা করলো না যে শেখ হাসিনা যাওয়ার পরে
এই যে একটি বিশাল বাংলাদেশের দুর্নীতির বটগাছ তিনি রেখে গিয়েছেন, দেশটাকে ধ্বংস করে রেখে গিয়েছেন, এই যে কঠিন এক পরিস্থিতির মধ্যে বাংলাদেশটা আছে, সেই জায়গাটা থেকে সবার আগে সম্মিলিতভাবে যে উত্তরণ করানো দরকার, এইটা আমার মনে হয় আমাদের কারো ভিতরে কোনো সমন্বয় ছিল না, এখনো নাই, কেউ করছে না। সরকার চিন্তা করছে আমাদেরকে বসিয়ে দিয়েছে, সরকার তার মতো করে যাকে খুশি তাকে অ্যাডভাইজার নিয়োগ দিচ্ছে, যখন ইচ্ছে তখন তাকেই দিচ্ছে, যা ইচ্ছে তাই করছে, যা খুশি তাই তার মতো করে যাচ্ছে। রাজনৈতিক সংগঠনগুলোর সাথে তাদের যেমন বোঝাপড়ার সম্পর্ক দূরত্ব তৈরি হচ্ছে, আমি তো মনে করি রাজনৈতিক সংগঠনগুলোর সাথে নতুন যে ছাত্রদের সংগঠন তারও দূরত্ব নতুন নতুন করে তৈরি হচ্ছে। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। রাজনীতিতে শত্রু থাকবেই। আমার প্রতিপক্ষ, আজকের আমরা এই তিনজন কথা বলছি, এই তিনজনের মধ্যেও তো এক এক কিসিমের মানে ফলোয়ার থাকে। মারুফ ভাইয়ের এক ধরনের ফলোয়ার, পলাশ ভাইয়ের এক ধরনের ফলোয়ার, আমার এক ধরনের ফলোয়ার, আপনার এক ধরনের, কিন্তু আমাদের তো একটা ইস্যুতে এক থাকতে হবে। আজকের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সেদিন একটা ইন্টারভিউ যে বিবিসিতে দিয়েছেন, আপনি ওটা শুনলেই বুঝবেন তিনিও বিরক্ত। তার কাছে মনে হচ্ছে তার বক্তব্যগুলোর মধ্যে তিনি কিন্তু একটু শক্তভাবে কথা বলছেন। এখন তিনিও যে বিরক্ত, এটা আপনার রাজনৈতিক সংগঠনগুলোকে অনুধাবন করতে হবে যে তিনিও বিরক্ত। তাকে যখন প্রশ্নগুলো করা হয়েছে, উত্তরগুলো একটু টাইট টাইট দিয়েছে, যেটা তিনি এতদিন দেন নাই। এতদিন তিনি নোবেল লরিয়েটের ভাষায় কথা বলেছেন, কিন্তু লাস্ট ইন্টারভিউতে মনে হয়েছে হি টক অ্যাজ এ পলিটিশিয়ান। এই যে পলিটিশিয়ান তাকে আমরা বানিয়ে দিয়েছি 6 মাসের আন্দোলনে, যেটা আমাদের পলাশ ভাই বলেছেন যে উনি বিশ্বস্ততার ঘাটতি ঘটাবেন না। আমারও বিশ্বাস, উনি বলেছেন 2025 এবং 26-এর মাঝামাঝি যদি অতিরিক্ত সংস্কার চান তাহলে 26-এর মাঝামাঝি সময়, যদি কম সংস্কার চান তাহলে ডিসেম্বর। এই দুইটা দুইটা তো দিয়েই দিয়েছে। এখন আমাদের মধ্যেই আবার অনেকে অতিরিক্ত চাপাচাপি করে আমরা বলছি কয় তারিখ কখন কিভাবে কাগজে কলমে লিখে দিতে হবে। এখন যখন আপনি চাপাচাপি করবেন, স্বভাবতই তিনিও আপনাকে চাপাচাপি জায়গায় না গেলেও তার ভিতরে বিরক্তের ছাপ আসবে, এবং সেটা আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের চেহারায় দেখতে পেয়েছি। আমি সেনাপ্রধানের চেহারার মধ্যে দেখতে পেয়েছি। গত 8 মাস অনেক হয়েছে, এই যে বক্তব্যটা তিনি দিয়েছেন, অনেকেই সেনাবাহিনী সম্পর্কে মানে বিদ্রুপ ছড়ানোর চেষ্টা করে, অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গায় ওয়াকারুজ্জামান সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলার চেষ্টা করে। কিন্তু আমি তো মনে করি এই ভদ্রলোক বাংলাদেশের আমাদের এই বিজয়ের একটা পার্ট, তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন, ছাত্র জনতাকে সহযোগিতা করেছেন। এই ভদ্রলোক যদি আজকের ক্ষমতাকে মানে কুক্ষিগত করতে চাইতেন তাহলে তো 5 তারিখেই করতেন। এখন আমরা যারা অনেকে অতিরিক্ত বুদ্ধিমান সেজে চাপাচাপি করে সেনাবাহিনীকে ক্ষমতায় নেওয়ার জন্য তৈরি করতেছি, সেটা আমাদের ভুল। আমরা এইটা কাজটা কেন করব? আমাদের রাজনীতিবিদরা রাজনীতির জায়গায় রাজনীতিক সঠিকভাবে করলেই আজকের এই জায়গাটায় কথা বলার কোনো সুযোগ ছিল না। সাগর ভাই, আজকে আপনি কথা বলছেন আওয়ামী লীগের বিরুদ্ধে না, এই প্রথম টকশো দেখছি যেখানে আমরা আমাদের বিরুদ্ধেই প্রত্যেকের ছোট ছোট দুর্বলতাগুলোকে টকশোতে নিয়ে আসছি। কেন? এই পরিস্থিতিটা কিন্তু গত 16 বছর তৈরি হয়নি। গত 16 বছরের আমাদের ফোকাস পয়েন্ট ছিল একটাই, শেখ হাসিনা। মারুফ ভাইও কথা বলতো শেখ হাসিনা ইস্যুতে, আওয়ামী লীগ ইস্যুতে, ওই আমাদের পলাশ ভাইও বলতো একই ইস্যুতে, আমিও বলতাম একই ইস্যুতে। উই আর সেম পারসন। কিন্তু এই যে সিমিলার মেন্টালিটির পিপলরাও ভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন কারণে কথা বলতে হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশের যে একটা দুর্বল পয়েন্ট এখন তৈরি হচ্ছে। রাজনৈতিক গ্যাপ যেমন তৈরি হচ্ছে, আবার আমাদের সরকারের জায়গা থেকেও অতিরিক্ত আত্মবিশ্বাস করে তারা আমাদের সাথে দূরত্ব তৈরি করছে, সেটাকে কোনোভাবে আমি পজিটিভলি দেখছি না। আপনাকে সাগর ভাই একটা কথা বলি, এন্ড অফ দ্য ডেতে এই দেশটাকে লিড দিবে কিন্তু পলিটিশিয়ানরাই। এটার কোনো ওয়ে নাই, যত সংস্কার করেন কিংবা না করেন রাজনৈতিক দলগুলো আসতেই হবে। রাজনৈতিক দলের বিকল্প কিচ্ছুই আপনি করতে পারবেন না। তাহলে আপনাকে করতে হবে ডিক্টেটরশিপ, সামথিং নিউ। কিন্তু সেটা এই বাংলাদেশের জনগণ কোনোভাবেই অ্যাকসেপ্ট করবে না। কিন্তু আমাদেরকে সেই জায়গায় যে পরিমাণ, মানে আমি তো মনে করি এই জায়গাটায় আজকের বলা উচিত যে আমাদের সেই সমন্বয়টা যথেষ্ট পরিমাণ তৈরি করেছে, এবং সেটা করার জন্য দেশি বিদেশি চক্রান্ত অবশ্যই আছে। আমি যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ফর এক্সাম্পল, বাংলাদেশের একটা বড় লার্জেস্ট পার্টি ইন আওয়ার কান্ট্রি। এখন এই বিগ পার্টিটার যে সংস্কারটা সবার আগে এখন প্রয়োজন, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কমিটমেন্ট দিয়েছে, এই কমিটমেন্টের উপর আস্থা রেখে তিনি তার নির্বাচনী রোড ম্যাপে লোক তৈরি করেন, দলের সংস্কার করেন, দলের প্রার্থীগুলোকে সঠিকভাবে বাছাই করতে পারলে এখন থেকে আগামী নির্বাচনের আগে আপনার প্রার্থী বাছাই হয়ে গেলে আপনাকে কেউ এখানে দাবিয়ে রাখতে পারবে না। চোর, গুন্ডা, ডাকাত, মানে আপনার কি বলে সন্ত্রাস, চাঁদাবাজ, এইসব মানুষদেরকে যখন আপনি নিয়ে আসবেন, দলীয় পরিচয় যত বড়ই হোক না কেন, ওই মানুষরা নির্বাচনের মাঠে আগামী দিনে টিকতে পারবে না। আর সেটাই হচ্ছে এখন সবচেয়ে বেশি সংস্কার করা দরকার। শুধু কি তাদের দলে? এই একই সংস্কার জামাতকে করা দরকার, ইসলামী আন্দোলনকে করা দরকার, অন্য ছোট বড় রাজনৈতিক দল যারা আছে প্রত্যেকেরই করা দরকার।
কিন্তু আমাদের সেই জায়গাটায় না দিয়ে সবার ফোকাসটা হয়ে গিয়েছে শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস। এটাও এক ধরনের ভুল। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই ধরনের কার্যক্রমের মধ্যে, চাপের মধ্যে ফেললে সেটা এক ধরনের ভুল প্রমাণিত হবে। আরেকটা কথা আমি বলে রাখি, আমাদের সাধারণ শিক্ষার্থীরা যে দল করছেন, এই দল আমাদের বাংলাদেশের পূর্বেও প্রতিষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক দল বিজয়ের উপর ভিত্তি করেই, তারা ক্রেডিট পাওয়ার পরেই কিন্তু প্রতিষ্ঠিত হয়, এটা দোষের কিছু না। কিন্তু হুম। এই রাজনৈতিক দলগুলো যে কার্যক্রম করবে, সেই কার্যক্রমের মধ্যে যাতে এমন কিছু না করে যেটা পূর্বের আওয়ামী লীগের ক্ষেত্রে আমরা পরিচয় দিয়েছি, সেই পরিচয়টা তারা যাতে টেনে না আনে। আমি কিন্তু সাগর ভাই আপনার লেখালেখাও পড়ি, উপদেষ্টাদের অনেক লেখা আপনি কিন্তু সতর্ক করে দিচ্ছেন, বিভিন্ন ব্যক্তিদের কথা আপনি কিন্তু বলছেন। এই বলার পরে যদি সতর্ক না হয়, তাহলে তো ছাড় দিয়ে কথা বলার সুযোগ থাকবে না। আমাদের কোন শিক্ষার্থী, কোন সাধারণ আন্দোলনকারী, কোন ব্যক্তির বাসা বাড়িতে হামলা কিংবা আক্রমণ করার অধিকার রাখে না। আমাদের কোন রাজনৈতিক দলের নেতারা রাখে না, বিএনপি রাখে না, জামাত রাখে না, কেউ রাখে না। কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতি যদি কেউ কোনো জায়গা থেকে তৈরি করে এবং সেটাকে যদি চুপ করে বসে থেকে সহ্য করতে হয়, তাহলে আগামী দিন কিন্তু আরো কঠোরতম সময় অপেক্ষা করছে আমাদের জন্য। সাগর ভাই, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের চিত্র হচ্ছে এই, এদেশের মানুষ এই মুহূর্তে চায় একটি সুন্দরতম পরিস্থিতি, পরিবেশ এবং দেশে একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচন, কিন্তু সেটা চায় উইথ সংস্কার। এখন হুম। আমরা যারা সংস্কারেরও মোটে পক্ষে না, এটাও হুম। আরেক ধরনের নেগেটিভ, আপনার জনগণের মধ্যে নেগেটিভিটি তৈরি করে দিচ্ছে। জনগণ বলছে যে শুধু শুধু নির্বাচনের কথা বলে। যেমন আপনি যখন নির্বাচনের কথা বলবেন, এক লাইন নির্বাচনের কথা বলেন, 3 লাইন অন্তত আপনি সংস্কারের কথা বলেন। আপনি জনগণকে বলেন যে হ্যাঁ, এই সংস্কার দেন। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছে, কে কি সংস্কার চায় আমি লটকিয়ে দেব। বেশ ভালো কথা, এই চ্যালেঞ্জটা বিএনপি নেক, জামাত নেক, অন্যান্য রাজনৈতিক দল নেক, হ্যাঁ আপনি লটকিয়ে দেন, আমি এই সংস্কার চাই। আমরাও আপনার আগেই লটকিয়ে দেব, বিএনপির ওয়েবসাইটে আপনি লটকিয়ে দেন, জামাতের ওয়েবসাইটে আপনি লটকিয়ে দেন। যেই সংস্কারগুলো জনগণ চায়। এখন কিছু সংস্কার আছে, যেমন বুদ্ধিভিত্তিক পরামর্শের আলোকে বিএনপির 31 দফা, জামাতের 40 দফা, ইসলামী আন্দোলনের অন্য কোনো দফা থাকতে পারে, প্রত্যেকটা দলের থাকতে পারে, কিন্তু এই দফাগুলোর সাথে জনগণ যেগুলো এখন কামনা করে, সেই দফাগুলো আপনি আদৌ জনগণের সামনে এই ঠিক। মুহূর্তে লটকিয়ে দিচ্ছেন কিনা। না হয় যেটা হবে, আমার কাছে মনে হচ্ছে এন্ড অফ দ্য ডেতে গিয়ে সরকার তাড়াহুড়োর মধ্যে পড়বে, চাপের মধ্যে থাকবে, রাজনৈতিক দলগুলো অস্থিরতা তৈরি করবে, একটা পর্যায়ে গিয়ে নির্বাচন হবে, আদতে সংস্কার হবে না। সেটাও কিন্তু এই বাংলাদেশের জনগণ চায় না। বাংলার জনগণ এখন, একটু আগে বলতেছিল সম্ভবত আমাদের মারুফ মল্লিক ভাই প্রশ্ন তুলেছিলেন যে কোন একটা যদি রেফারেন্ডাম দেওয়া হয় বা এক ধরনের আপনার মতামত চাওয়া হয়, সেক্ষেত্রে কি হবে। আমি মনে করি এখনো যদি আপনি মতামত চান, বাংলাদেশের মানুষের মতামত একরকম, রাজনীতিবিদদের মতামত একরকম। বাস্তবতা হচ্ছে জনগণ এখনো বলবে সংস্কারের পক্ষে, ইনুস সাহেব আরো বেশি দিন থেকে তারপরে বাংলাদেশে নির্বাচন দেখ, তাতে তাদের আপত্তি নেই। এটা হচ্ছে জনগণের পারসেপশন। কিন্তু নেতৃবৃন্দের পারসেপশন হচ্ছে, যারা নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নামে, সেই হুম। দলগুলোর নেতাদের চরিত্র হচ্ছে না, এগুলো না, আমরা চাই যে কোনো মূল্যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন। এর অনেকগুলো কারণ আছে। তারাও যে সব নেগেটিভ চিন্তা করে করছে তা না, তাদের মধ্যে অনেক জায়গায় ধারণা হচ্ছে যে যদি নির্বাচন দেরি হয়, তাহলে কোনো অন্য কোনো ষড়যন্ত্র নতুন করে জেকে বসে কিনা, সেটাও কিন্তু তাদের একটা ওয়ারিডের জায়গা। আমি সেটাকে রেসপেক্ট করি, সেটা কিন্তু তারা করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের শেখ হাসিনার পতনের পরে জনগণ ওইতটুকু আশ্বস্ত হতে চায় যে কি পরিবর্তনটা হয়েছে। 2,000 মানুষ মারা গিয়েছে, 40,000 মানুষের জীবন আপনার কি বলে অঙ্গহানি হয়েছে। তারপরে আপনি বেসিক কোনো সময়, মানে একেবারেই কোনো কোনো কিছুর পরিবর্তন না করে একটা হুটহাট ইলেকশন দিয়ে দিবেন, আর তারপরে যেই লাউ সেই কদু হয়ে যাবে, এটা তো জনগণ এক্সাম্পল হিসেবে দেখছে। 11-তেও এই একই উপায়ে সংস্কারের নাম নিয়ে অনেকে আসছিল, কিছুই হয় নাই, ঘোড়ার ডিম। শুধু শুধু রাজনীতিবিদদের চরিত্র হনন হয়েছে। কিন্তু একটা পর্যায়ে গিয়ে শেখ হাসিনা কিন্তু সেই সেই সময়ও যতটুকু তিনি যা করেছেন, অন্তত ক্ষমতাটায় এসে যদি কিছু ভালো কিছু করতে পারতেন, জনগণ অ্যাকসেপ্ট করে নিত। কিন্তু আজকের সেই ভয়াবহতাটাই আমার কাছে নতুন করে জেকে বসেছে, যে আমাদের অনৈক্যের সুরের মধ্য থেকে নতুন করে, এবং সরকারেরও কিছু কিছু উপদেষ্টার অ্যারোগেন্সি মানসিকতার কারণে এই সব কিছুই আবার ভেস্তে যায় কিনা, সে ব্যাপারে এবার আমাদের একটা বড় সতর্ক। প্রশ্ন রয়ে গেছে, জনাব আজাদ রহমান, আপনি বলুন কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন শুনুন। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা। জি, আমাকে শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি, বলুন। আমি সৌদি আরব থেকে বলছি। আমি লাউডলি বলুন, হ্যাঁ। আপনাকে এবং আপনার মেহমানদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি। গতকালকে আপনার অনুষ্ঠানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, যেটা আমাদের এক প্রবাসী ভাই
ফজলুর রহমানকে কোশ্চেন করেছিল, উনি কোশ্চেনের পরিবর্তে তাকে রাজাকার এবং রাজাকার বাচ্চা বলে গালি দিছে। এটাতে আমরা প্রবাসীরা খুব আমরা আছি তার উপরে। এটা সে অন্যায় করছে, এটার জন্য এখানে সে আসলে প্রবাসীটাকে মেশানোর উচিত উচিত না, আমার কাছে মনে হয় না যে এখানে প্রবাসী, প্রবাসী হিসেবে উনি আবার প্রবাসী প্রবাসী ভাই। প্রবাসী আর শব্দটাকে এখানে আর ওনার হুম, আর 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 একটা কথা, প্রবাসী আপনাকে নিয়ে সেখানে অনুরোধ কোনো করে আলোচনা ছিল না। হুম। ছিল। উনি বলছে, আমি ইউএস থেকে বলতেছি, উনি বলছিল, যাক আর আমি সুখ হিসেবে আমরা দেখি বিজ্ঞ প্রবাসী থাকুক বা ইয়েতে বলুন। আপনার আজকে প্যানেলে বিজ্ঞ তিনজন মানুষের অতিথি আছে, ওনারা খুবই শ্রদ্ধার পাত্র। তো হুম। ওনাদের মাধ্যমে জানাতে চাই, দেখেন এক কাউয়া কাদের আমলিকে ধ্বংস করার জন্য যথেষ্ট, আর আরেকটা নব্য কাউয়া ফজলু, যেটা বিএনপির জন্য যথেষ্ট, বিএনপি কে ধ্বংস করার জন্য। তো এই কাউয়াকে অতি তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি কাউয়ার জন্য না, ঠিক একটা আছে, ই করার ঠিক জন্য। আছে, ধন্যবাদ। জনাব আলিয়া পারভীন, মানে আপনার আপনি বলুন। আপনি তো হয়তো অন্য কারো ইয়ে দিয়ে এসছেন, বলেন। হ্যাঁ, আপনি বলেন, আলিয়া পারভীন নাম দিয়ে এসছেন, আপনি বলুন। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, বলুন। আমি আজ স্যার ওটা অন্য রাত থেকে জয়েন করেছি, তো এই জন্য সরি। তো হুম, আমি প্রথমেই সম্মানিত আলোচক এখানে আছেন পরাশ চৌধুরী সাহেব, ওনার একটা বক্তব্যের একটু সংশোধনী দিতে যাচ্ছি। উনি ওনার মূল্যবান বক্তব্য সবসময় শুনি, ভালো বিশ্লেষণ করেন। তো উনি আল কোরআন একটা শব্দ ব্যবহার করেছেন যেটা যথার্থ নয়, যে আবাবিল পাখি ব্যবহার করেছেন, যে আবাবিল শব্দের শাব্দিক অর্থ হলো যে ঝাঁকে ঝাঁকে। হুম, আবাবিল শব্দের শাব্দিক অর্থ হলো ঝাঁকে ঝাঁকে, সুতরাং আবাবিল পাখি বলতে আবাবিল কোনো পাখি নয়। এটা প্রথম কথা। আর এই যে যে সংস্কার এবং নির্বাচন, তো সাধারণ মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এতগুলো প্রাণহানির পরে, এত আত্মত্যাগের পরে, বিগত 15টা বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের পরে বিরোধী দল অনেক সব দলেরই অনেকেই হয়েছে, বিএনপি বৃহত্তম দল হিসাবে তার জানমাল সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। একজনের বিরুদ্ধে 50 থেকে 450 মামলা রয়েছে। তো এত কিছুর পরে যে এই যে জয়, এটার হুম, প্রেক্ষিতে সবাই প্রত্যাশা করছে যে একটা প্রত্যাশিত সংস্কার, যেটা আর কোনো ফ্যাসিস্টের উদ্ভব হবে না, এমন হুম। একটা প্রত্যাশা সবারই। সুতরাং এই নির্বাচন জি। তাড়াহুড়া করার মানে পক্ষে সাধারণ জনগণ নয়। আর ডক্টর ইউনূসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, সে এই পথ ধরে রাখার মতো মানুষ, এটা কিন্তু সাধারণ মানুষ বিশ্বাস করে না। উনি নিজেও মানে বলে সাধারণ যাচ্ছেন মানুষ যে মনে করে যে তিনি যদিও থাকেন শুধুমাত্র কল্যাণের জন্যই থাকবেন, সংস্কারের জন্যই থাকবেন। তো এটাই জনগণের বিশ্বাস। জনাব হাসিব খান। হুম, ইতিমধ্যে যেগুলো ইয়ে আছে, অর্থনীতি থেকে শুরু করে এই যে রাষ্ট্র যেভাবে পঙ্গু থেকে দাঁড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে, সেটা অবশ্যই অন্য কারো দ্বারা সম্ভব ছিল বলে জনগণ বিশ্বাস করে না। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনার, হাসিব খান। আসসালামু আলাইকুম সাগর ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে জয়েন করানোর জন্য। সাগর ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, কোথা থেকে বলছেন? যে আমি সাভার থেকে বলছি, ঢাকার সাভার। তো আমার কথা হচ্ছে যে এই সরকারের ম্যান্ডেট নাই, এইটা আমরা সবাই বলি এবং সবাই নির্বাচনটা চাই। আমরা কিন্তু নির্বাচন ভোট দিতে পারতেছি না। আমার বয়স 38 বছর, আমি ভোট দিতে পারতেছি না। একবার শুধু ভোট দিতে পারছিলাম, এরপর ভোট দিতে পারতেছি না। এবং দেশের সার্বিক পরিস্থিতিতে মানে এই যে ম্যান্ডেট নাই, ম্যান্ডেট নেই একটা কথা বলা হয় আমাদের, যে জনাব তারেক রহমান তিনি দিছে এই সরকারের ম্যান্ডেট, তিনি নিজে বলছে এই সরকারকে সফল হতে হবে। জামাত ইসলাম দিছে এবং ছাত্র দিছে, বাংলাদেশের জনগণ দিছে, তাহলে ম্যান্ডেটটা নাই কেন? এই সরকারের ম্যান্ডেটটা নাই কেন, এটা আমি আসলে বুঝতে পারি না। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জনাব শফিকুর রহমান, বলুন, কোথা থেকে জি, বলছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। জি, ওরা স্যার বলুন, কোথা থেকে সম্মানিত বলছেন? মেহমানদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। তো আপনার কিছুক্ষণ আগে ফয়জুল করিম ভাইয়ের আগে যে ভাই কথা বললেন, সম্মানিত মেহমান, পলাশ। হ্যাঁ। তেনার একটি বিষয়ের সঙ্গে আমি একটি বিষয় অ্যাড করতে চাচ্ছি। আমার মনে হয় একজন জাতীয় নেতার বক্তব্যকে আমার মনে হয় একটু ভিন্ন খাতে বারবার নেওয়া হচ্ছে, এটা আমার মনে হচ্ছে। সেটা হচ্ছে এরকম, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান উনি বলেছিলেন যে আমাদের উপর যারাই জুলুম করেছে, বলছে আমাদের উপর, বলে নাই যে বাংলাদেশের উপর বা হুম, সাধারণ জনগণের উপর, বলেছিলেন যে আমাদের উপর যারাই জুলুম করেছে হুম, তাদেরকে আমরা ক্ষমা করে দিলাম।
তো এই ক্ষমা করার অর্থ একদিক দিয়ে উপস্থিত পরিস্থিতিকে শান্ত করার জন্য এটা একটা ভূমিকা পালন। দুই হুম নাম্বার বিষয় আছে, ক্ষমা করার অর্থ তো এ নয় যে পরবর্তীতে তাদের অরিজিনাল দোষীদের বিচার হবে না। আমি যদি হুম আপনাকে একটা কথা বলি, বিষয়টা একটু হুম। লক্ষ্য করবেন। আমি এক রাতে ঘুমাইছিলাম, এক ঘন্টা একটু আগে শেষ করে বলেন, ঘুমাইছি। ছোট করে বলেন, এক হ্যাঁ, একটু ঘন্টা বুঝে পরে বুঝে। আমার, হুম জি জি, এক ঘন্টা পরে আমার বাসায় পুলিশ আসছিল। হুম। এক ঘন্টা পরে আমার বাসায় পুলিশ আসছিল। দীর্ঘক্ষণ পর্যন্ত আমার বাসায় অনেক কিছু ঘটে গেছে, আমি টের পাইনি। আমার বাবাকে ঘর থেকে বের করে নিয়ে চলে গেছে। ফট করে বলছিল যে অমুক ঘরে কে, তখন বলছিল আমার ছেলে। তো অথচ এই ঘটনা ঘটছিল তার আগের দিন আমার বাসায় কিছু এতিমদেরকে খাওয়ানোর একটা ব্যবস্থা নেওয়া হয়েছিল। আর নিরপরাধ আমি একজন ব্যক্তি, যা আমাকে ঘর থেকে তুলে নিয়ে গিয়েছিল। এমত অবস্থায় বলেন তো, ওই রকম পজিশনে যারা জুলুম করছে, শুধু আমি না, যাদের উপরে জুলুম করছে তারা কি ওই সময় কি কোনো দুর্ঘটনা ঘটানোর মতো কোনো হিসাব করা যেত কিনা স্বাভাবিক দৃষ্টিতে? তো এরকম একটা পরিস্থিতিতে উপস্থিত গোটা বাংলাদেশে আমি মনে করি জামায়াতের আমিরকে অসংখ্য ধন্যবাদ দেওয়া উচিত, যে এত বড় একটা দল তার গোটা সাংগঠনিক লোকদেরকে এক কথার মধ্য দিয়ে নিয়ন্ত্রণ করে ফেলছে। এটা জি, তাকে ধন্যবাদ দেওয়া উচিত। ধন্যবাদ। দুই নম্বর বিষয় হচ্ছে, জি, দুই নম্বর এক বিষয় নম্বরে হচ্ছে থাকুন, নির্বাচন এক নম্বরে কেন্দ্রিক থাকুন, ভাই। লম্বা হয়ে গেছে। জনাব শরীফুল বলুন প্লিজ। জি। আসসালামু আলাইকুম সোহাগ ভাই। আমি ভাই শরীফুল আরেকটু বলছি। নির্বাচন। জি, বলুন। আমি শরীফুল বলছি মিরপুর 1 নম্বর থেকে। জি। আমার প্রশ্নটা ছিল এরকম যে দেশের রাজনৈতিক দলগুলো ডক্টর ইউনূস সাহেবকে সহযোগিতা করছে না, হুম বরঞ্চ বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এই হুম। বিশৃঙ্খলা অবস্থায় তাড়াতাড়ি নির্বাচন সম্ভব কিনা, আর বিশৃঙ্খলা যদি দিন দিন বাড়তে থাকে তাহলে নির্বাচন কখন হবে? ওকে, শাকিল আহমেদ শুনতে পাচ্ছেন? জনাব শাকিল আহমেদ একজনকে না, ঠিক আছে। আমার কিছু মনে হয় দর্শক পর্বটা শেষ করেছে। হাসরাত আব্দুল্লাহ শুনতে পাচ্ছেন? হাসরাত আব্দুল্লাহ যুক্ত হয়েছেন। আমি হাসরাত আব্দুল্লাহর কথা শুনতে চাচ্ছি, এরপর যাচ্ছি জনাব ডক্টর মারুফ মলিক। জনাব হাসরাত আব্দুল্লাহ শুনতে পাচ্ছেন? আর প্রিয় দর্শক, আপনাদের মতামতগুলি যারা যুক্ত হতে হন নিয়ে তারা দয়া করে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামতগুলি লিখবেন। আমরা নির্বাচন সম্পর্কে কথা বলছি, যে নির্বাচনটা আসলে কখন হওয়া উচিত। নির্বাচন নিয়ে আজকে আমাদের প্রধান উপদেষ্টা কথা বলেছেন এবং তিনি বলেছেন যে আহ, আমি দেখতে পাচ্ছি না, হাসরাত আব্দুল্লাহ আপনাকে দেখতে পাচ্ছি না, একটু দয়া করে আপনি ইয়ে করবেন। আনমিউট, আমি আমি আপনাকে আনমিউটের ইয়ে করছি, একটু দয়া করে আনমিউট করুন। আর আপনাকে আনমিউট করে আমার ক্যামেরাও দেখা যাচ্ছে না। না, দেখতে পাচ্ছি না আপনাকে, আপনাকে দেখতেও পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না এবং আপনাকে শুনতে পাচ্ছি না। আপনি দয়া করে আনমিউট করুন এবং ভিডিওটাকে অন করুন, হাসনাত আব্দুল্লাহ। না, আমি আপনাকে দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। জি, বের হয়ে আবার অ্যাড হন। জি, জনাব ডক্টর মারুফ মল্লিক, শুনলেন সবার কথা। এখন মোটামুটি হাসান আব্দুল্লাহ জি, বের হয়ে আপনি আবার ঢুকুন। আমার কাছে মনে হয় সামথিং রং ফ্রম ইউর এন্ড। জি, জি, ডক্টর বলেন। মারুফ। জি, এ, সবার কথা তো শুনলেন, মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এবং নতুন দল যারা যেটা হয়েছে তাদের ব্যাপারেও অনেকটাই মানে আমি যদি বলি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে নতুন দলকে কোনো না কোনো ভাবে সরকারের পক্ষ থেকে সুবিধা দিয়ে ভবিষ্যতে একটা রাজনৈতিক অন্যরকম মেরুকরণ করবার লক্ষ্যে আসলে সরকার কাজ করছে। এতে করে আহ তাল বাহানা করে নির্বাচনটাকে পিছিয়ে আসলে অন্য কোনো উদ্দেশ্য হাসিল করাই একমাত্র উদ্দেশ্য কিনা আপনার কাছে কি মনে হয়? আর আওয়ামী লীগের ব্যাপারে যদি আবারও প্রশ্ন করি যে আওয়ামী লীগকে আসলে কে সিদ্ধান্ত নিবে, আওয়ামী লীগের সে নির্বাচন করবে কিনা, রাজনীতি করবে কিনা, এটা কি সরকার সিদ্ধান্ত নিবে, নাকি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে, নাকি জনগণ সিদ্ধান্ত নিবে? এই জনগণ সিদ্ধান্ত কোন উপায়ে নেবে, এই বিষয়গুলো এখনো পর্যন্ত বড় দাগে প্রশ্ন তোলা হচ্ছে, কিন্তু কোনো সদুত্তর এখনো কোনো পক্ষ দিতে পারেনি এবং প্রধান উপদেষ্টা আজকে দিতে পারেনি বিবিসির সাংবাদিকের কাছে। জি, আমি আপনার শেষের প্রশ্নটা দিয়ে শুরু করি। ইনারা বারবার সবাই এড়িয়ে যাচ্ছেন, জনগণ সিদ্ধান্ত নিবে, জনগণ সিদ্ধান্ত নিবে।
দেশে একটা সরকার আছে যেইভাবেই হোক। পলাশ ভাই বলেছেন যে তারা বিভিন্নভাবে এসেছে, তারা ক্ষমতায় থেকে গেলে কি হবে না হবে, কিন্তু একটা সরকার আছে। সেই সরকার এখন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করছে, দায়িত্বে আছে। তারা উদ্যোগ নিবে আওয়ামী লীগের বিচারের এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না, কি এখন জনগণের যে আপনার কথা বলা হচ্ছে যে জনগণ সিদ্ধান্ত নিবে। আমরা তো প্রধান উপদেষ্টা বরাবর প্রায় প্রবাসী 400 মানুষ চিঠি লিখেছিলাম প্রধান উপদেষ্টাকে যে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদ্যোগ নেন, তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনেন। কই আমরা তো এটার কোনো প্রতিক্রিয়া রেসপন্স দেখছি না সরকারের পক্ষ থেকে। তো জনগণের হাতে ছেড়ে দিচ্ছে। তা আমরা এই 400 মানুষ কি জনগণ না? আমরা বিদেশে থাকি বলি কি বাংলাদেশের মানুষ না? বাংলাদেশের প্রতি কি আমাদের কোনো অবদান নাই? তো আপনারা তো সেটাতে আপনারা কোনো সাড়া দিচ্ছেন না। আপনারা মুখে মুখে বলছেন বটে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করব কি করব না, নির্বাচন করব কি করব না, এটা জনগণের হাতে ছেড়ে দিচ্ছি। নির্বাচনও দিচ্ছেন না। আবার জনগণ চিঠি লিখছে, সেটারও কোনো উত্তর দিচ্ছেন না, কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না। তাহলে এই ধরনের টালবাহানা তো মানুষ মানবে না। আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে এই আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো। আমি একটা কথা বলি, ধরেন বাংলাদেশে আত্মস্বীকৃত খুনি যদি আমরা বলি, 1975-এর হত্যাকাণ্ডের পরে যারাই ঘটনার সঙ্গে জড়িত ছিল তারা কিন্তু দায়ভার নিয়েছে, তারা স্বীকার করেছে আমরা করেছি। এরপরে শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় দফায় আত্মস্বীকৃত খুনি, যিনি এই এই জুলাই আগস্টের মেসাকারের দায়িত্ব নিয়েছেন। তার ভাষণে ওই সময় তাদের কথাবার্তায় সবসময় প্রতিফলিত হয়েছে। তাহলে এখনো আমরা কেন আওয়ামী লীগকে বা এদেরকে বিচারের প্রক্রিয়াটা দ্রুততম সম্পন্ন করতে পারছি না? হুম। এখানে যদি কোনো কিন্তু কিছুর সুযোগ নাই। না, এই সম্পন্ন করতে পারছি না, আর ব্যর্থতাটা কাকে দিতে চাচ্ছেন, এই অভিযোগটা কার? সরকারের ব্যর্থতা, অবশ্যই সরকারের ব্যর্থতা। এটা তো আপনার ব্যর্থতা না, আমার ব্যর্থতা না, হুম। রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা না। রাজনৈতিক দলগুলো কেউ চাবে কেউ চাবে না। কেউ হয়তো বা বলবে আওয়ামী লীগের, এই যে যেমন এক ভদ্রলোক এসে বললেন যে জামাতের আমির মাফ করে দিয়েছেন, উনি ওনার জায়গা থেকে বিবেচনা করেছেন, মাফ করে দিয়েছেন। বিএনপি বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, জনগণ সেটা সিদ্ধান্ত নিবে। এখন সেই জনগণের পক্ষে থেকে তো আমরা চিঠি দিলাম চিফ অ্যাডভাইজারকে, সেই চিঠির তো কোনো আমি মানে কোনো কার্যকর কোনো প্রতিক্রিয়া দেখি নাই, পদক্ষেপও দেখি নাই। তার মানে এই যে আওয়ামী লীগের যে বিচার হবে কি হবে না, এটা তো আপনি ঝুলাই রাখার কোনো সুযোগ নেই। হুম। এইটা জি। আমি মনে করি সরকারের খুব দ্রুততম সময়ে একদম ইমিডিয়েট কিছু অ্যাকশন নেওয়া উচিত, যাতে আওয়ামী লীগকে আমরা আওয়ামী লীগ যে মানে সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের হয়েছে, ব্যাপারে আপনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগকে, এই সরকারকে নিষিদ্ধ করতে হবে? এই সরকারই তো নিষিদ্ধ করবে। আপনি সংস্কারের কথা বলছেন, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করাও তো একটা সংস্কার। যে যেই পলিটিক্যাল পার্টিগুলা দেশের মানুষকে সরাসরি হত্যা করেছে, নির্মমভাবে জেলে পুরেছে, কিন্তু গুম দলগুলো করেছে, তো সেটা চাচ্ছে না। কোথায় কে চাচ্ছে না? দলগুলো, আমি বিশেষ করে যদি কোথায় বিএনপির মানে কথা বলি, বিএনপি কোন দল কি বিএনপি তো সরাসরি বলেছে, প্রকাশ্যে বিএনপি বলছে যে বলেছে? এটা গণতান্ত্রিক উপায়ে কাউকে এভাবে নিষিদ্ধ করুক, এভাবে বিএনপি চায় না। কোথায় বলছে বিএনপি? হাসনাত আব্দুল্লাহ সবসময় বলেছে বিএনপি, না বলেছে না, এটা কি বলেন? আপনি আপনি বলেন বিএনপি কোথায় বলেছে যে আমরা আওয়ামী বিএনপি লীগের তো নিষিদ্ধ চাই কখনোই না? কাউকে এভাবে নিষিদ্ধ, বিএনপি চাচ্ছে যে জনগণ দ্বারা নিষিদ্ধ হোক। হ্যাঁ, এখন এখানে রাজনীতির মারপ্যাচ আছে। বিএনপি হয়তো বা না, পলিটিক্যাল সেটা পার্টি মার্কেট হিসেবে, ভিন্ন কথা, বিএনপির স্ট্যান্ড যে এটা, এটা তো আমি বিএনপি বলছি। সেটা সরকারের হাতে দিয়ে দিচ্ছে। আপনি আচ্ছা। আপনি আচ্ছা, এখন এটা কিরকম আপনার দ্বিচারিতা হয়ে যাচ্ছে না? বিএনপি তো নির্বাচনের কথাও বলছে খুব দ্রুত, সেটা তো আপনি মানছেন না। তখন বলছেন সংস্কার হতে হবে, আপনার স্থানীয় সরকার নির্বাচন হবে, এই হবে সেই হবে। আবার বিএনপি বলছে যে আমি আওয়ামী লীগের নিষিদ্ধতা চাই না, ওইটা মানছেন। তার মানে কি আপনার হুম। জন্য যেটা সুবিধাজনক সেটা আপনি নিচ্ছেন, আরেকটা যেটা সুবিধাজনক না সেটা নিচ্ছেন না। তার মানেই তো এখানে সরকারের দ্বিচারিতা পরিষ্কার হয়ে যাচ্ছে। এত হুম। বিএনপি চায় কি চায় না সেটা গুরুত্বপূর্ণ না, বা জামাত কি চায় চায় না সেটা গুরুত্বপূর্ণ না। এই যে আপনার জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, এইখানে কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, মাঠে নেমেছে, এইখানে কেউ বিএনপি বা জামাত বা অন্য কোনো দলের পরিচয় বা ব্যানারে এই মাঠে নামে নাই। এখানে একটা সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন হয়েছে, যার নেতৃত্বে ছিল ছাত্ররা। তো দেশের মানুষ কি চায় সেটা আমি আমি তো মনে করি দেশের মানুষ আওয়ামী লীগের বিচার চায় এবং তাদের এই এই হত্যাকাণ্ডের বিচার চায়। আপনি যদি এখন 7-8 মাস হয়ে গিয়েছে আওয়ামী লীগের বিচারের দৃশ্যমান যদি কোনো প্রক্রিয়া আপনি ফুটিয়ে তুলতে না পারেন, সেটা তো আপনার এই সরকারের ব্যর্থতা। আর বারবার বিএনপির কথা বলা হয়। আমার আমার জানা মতে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা ট্রাইব্যুনালে গিয়ে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করেছে।
আপনি আপনি বলছেন বিএনপি নিষিদ্ধ করতে চায় না, আপনি হচ্ছে ট্রাইব্যুনালের যে অধ্যাদেশের সংশোধনী আছে সেইখানে আপনি দল হিসেবে আওয়ামী লীগের বিচারের পথ বন্ধ করে দিয়েছেন। তাহলে তো এখন আমাকে বলতে হবে সরকার চায় না, সরকারের উপদেষ্টারা চায় না এই বিচার। কারণ আমরা যতটুকু জানি ওইখানে 2 থেকে 3 জন উপদেষ্টার আপনার বিরোধিতার কারণে এই 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 সংশোধনীটি বাতিল করা হয়েছে। এবং আমরা এটাও গণমাধ্যমে পড়েছি, এই যে জাতিসংঘের তত্ত্বাবধানে যে প্রতিবেদনটা প্রকাশ করা হয়েছিল, এটা ডক্টর ইউনূস একান্ত তার নিজস্ব ইচ্ছায় হয়েছে। উপদেষ্টা পরিষদের অনেকে এটার বিরোধিতা করেছিলেন। তার তার মানে কি, আপনি একটা, এই যে একটা তদন্ত হয়েছে এটা নিয়ে তো কোনো প্রশ্ন করার সুযোগ নাই। এটা আন্তর্জাতিক মানের জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত করা হয়েছে এবং সেইখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ গুরুতর মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছে। সেটাতে আপনার উপদেষ্টারা বিরোধিতা করেছে, তার মানে কি আপনি সর্ষের মধ্যে ভূত আছে? তো এইখানে তো আমি মনে করি যে এই সরকারের আসলে আমি আমি এই সরকারকে এখন প্রশ্নের মুখে ফেলতে চাই। তারা বারবার এই বিভিন্ন রাজনৈতিক দল অমুক তমুক এর ওর উপরে ঘাড়ে দায়ভার চাপিয়ে দিয়ে তারা পার পেয়ে যাবে, এটা তো হতে পারে না। আর আরেকটা কথা যেটা পলাশ ভাই বলেছেন, যে আমি একটু ওনাকে একটু ক্লারিফিকেশন দিতে চাই যে এই সরকারের কি হবে পরবর্তীতে। দেখেন এই সরকারের কি হবে, বাংলাদেশে না সারা পৃথিবীতেই যখন এই রকম রাজনৈতিক পট পরিবর্তন হয়, প্রথমত আমাদের দেশে একটা ভুল ধারণা আছে, আমরা বলি রাষ্ট্র সার্বভৌম। রাষ্ট্র সার্বভৌম না, দেশের জনগণ সার্বভৌম। সেই সার্বভৌম জনগণ তাদের পলিটিক্যাল সিস্টেম পরিচালনার জন্য রাষ্ট্র গঠন করে। তো সেই জায়গায় জনগণ যে সিদ্ধান্ত নেয় সেটাই সংবিধান। আমরা জুলাই আগস্টে দেশের জনগণ সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে, পালিয়ে যেতে বাধ্য করেছে। এইটাই তো আপনার সবচেয়ে বড় সংবিধান। রিটেন কনস্টিটিউশন আছে ফাইন, কিন্তু আপনার জনগণের সিদ্ধান্তই তো আসল সিদ্ধান্ত। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় না যে আপনি যেটা বললেন যে নতুন সরকার আসলে সংবিধান এই সরকারের বিরুদ্ধে সংবিধানের ভঙ্গের অভিযোগ হবে, এই সেই এগুলো আসলে ধর্তব্যের মধ্যে আনার কিছু নাই। যদি এই সরকার একটা সুষ্ঠু ভালো নির্বাচন দিয়ে আপনার নির্বাচিত জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করে যায়। হ্যাঁ, কোনো কিন্তু এর কারণে মধ্যে কি আপনি কোনো সন্দেহ দেখছেন? এবং না, আমি নতুন যে বলি দল গঠন শেষ করি, করা কোনো হয়েছে এই কারণে যদি দলগুলো নিয়েও কিন্তু দেখা যাচ্ছে যে নতুন নতুন প্রশ্ন উঠছে। এখানে হাসনাত আব্দুল্লাহ আছে, তার প্রতিও কি আপনার কোনো ধরনের প্রশ্ন রয়েছে কিনা, এবং তাদের যে সরকারের সাথে সবচেয়ে বেশি তারা ঘনিষ্ঠ আছে, তাদের কোনো ব্যর্থতা আপনারা দেখেন কিনা, বা আচ্ছা আমি এই বলবো, জায়গায়। তাহলে আমি এই লাইনে শেষ করে দিচ্ছি। যদি কোনো কারণে এই সরকার স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরে ব্যর্থ হয়, সেটা যদি অভ্যুত্থান হয়, সেটা গণ অভ্যুত্থান হতে পারে, এদের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান হতে পারে, তখন কিন্তু তাদের নানা ধরনের জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হবে। আর যদি একটা স্বাভাবিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর হয়, তাহলে আমি মনে করি পলাশ ভাই এখানে দুশ্চিন্তার কিছু নাই। আর হাসনাত আব্দুল্লাহ আছেন, ওনাকে অভিনন্দন। আমি বলবো যে উনি এই সামনের সারির যোদ্ধা। জুলাই আগস্টের তারা যে সাহস এবং ধৈর্য নিয়ে যে লড়াই করেছেন, এই জন্য আমরা বলবো তাদের, আমি 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 ব্যক্তিগতভাবে ওনাকে ধন্যবাদ দিতে চাই। আর ওনারা একটা নতুন রাজনৈতিক দল করেছেন, আমরা সমালোচনা করব, ভুল ত্রুটি থাকবে এই দলের, কিন্তু কি তারা অভিজ্ঞতার মধ্যে দিয়ে শিখবেন, ভুলের মধ্যে দিয়ে তারা শিখবেন। এ তো আমি আমার যেটা এই দলের প্রতি পরামর্শ থাকবে যে বিতর্ক এবং সমালোচনা যতটা এড়িয়ে চলা যায়, আমরা, ওনারা বলছেন নতুন দিনের বন্দোবস্ত, নতুন দিনের রাজনীতি করবেন, আমরা সেটাই প্রত্যাশা করব। আমরা চাই নতুন দিনের রাজনীতি হবে শুধু ওই দল কি করেছে অমুক দল কি করেছে সেই কাদা ছুড়াছুড়ি না। আপনি কি করতে চাচ্ছেন, আপনার পলিটিক্যাল ফিলোসফি কি, আপনার পলিটিক্যাল প্রোগ্রাম কি, আপনার আপনি আপনি কি ধরনের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যেতে চান, সেটা ওনারা যাবেন জনগণের কাছে বলবেন। এবং আমি খুবই আশাবাদী, কারণ আমি কিছুদিন আগে একটা লেখায় দেখিয়েছিলাম, বাংলাদেশে বা এই যে আমরা যে পূর্ববঙ্গ বলতে যে ভূখণ্ডটাকে বুঝি, এই ভূখণ্ডে যতবার একটা পলিটিক্যাল ঘটনা, বড় ধরনের পলিটিক্যাল ইভেন্ট ছিল, তারপর পরে একটা বড় রাজনৈতিক দল হয়েছে। 1905-এ বঙ্গভঙ্গ হয়েছে, 1906-এ মুসলিম লীগ গঠিত হয়েছে, 1947-এ দেশ বিভাগ হয়েছে, 1949 সালে আপনার ন্যাশনাল আওয়ামী পার্টি হয়েছে, তারপরে ন্যাশনাল শোনা যাচ্ছে না, আওয়ামী লীগ হয়েছে। আপনাকে শুনতে পাচ্ছি না। আহ, এখন হ্যাঁ, শুনতে পাচ্ছি? হ্যাঁ। জি উনিশশো সরি। 1971 সালে আমাদের স্বাধীনতার যুদ্ধ হয়েছে, তারপরে জাসদ গঠিত হয়েছিল, তারা টিকতে পারে নাই। আবার 7ই নভেম্বরের পরে বিএনপি গঠিত হয়েছে। তো এরই ধারাবাহিকতায় 24-এর যে আমরা যে ঘটনাটা ইভেন্টটা দেখলাম, পলিটিক্যাল ইভেন্ট, এরপরে ছাত্রদের একটা দল আসা অবশ্যম্ভাবী ছিল, এটা দরকার ছিল। কারণ আমরা মনে করি বাংলাদেশে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না, ফিরতে দেয়া হবে না। আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরতে চায়, আমরা আবার পথে নামবো, আবার বাধা দিব। তো সেই জায়গায় আওয়ামী লীগের বিকল্প হিসেবে কারা থাকবে, কারণ আমাদের তো রাজনৈতিক দল লাগবে। বিএনপি বড় একটা পলিটিক্যাল পার্টি,
তাদের সঙ্গে কম্পিট করার মতো আমি আর বাংলাদেশে এই মুহূর্তে অন্য কোনো দলকে দেখি না। তারা খুবই ছোট দল, একদম ছোট দল। সেই জায়গায় ছাত্ররা একটা নতুন দল করবে এবং উদারপন্থী দল হিসেবে তারা বিএনপির সঙ্গে রাজনীতির ময়দানে লড়াই করবে, ফাইট করবে। এটা আমরা মনে করি এটা সম্ভব এবং এটা হওয়া উচিত। সেই জায়গা থেকে আমি বলবো যে তাদের প্রতি যে কিছু সমালোচনা আছে, কিংস পার্টি কিনা তারা, এই বিতর্কগুলি তারা এড়িয়ে গেলেই পারতেন, তাহলে তাদের জন্য খুবই ভালো হতো। আমি মনে করি যে আরো তারা ভবিষ্যতে একদম ভালো। আপনার শেষ মন্তব্য নিয়ে হাসনাত আব্দুল্লার কাছে যাই, যে কিংস পার্টি কিনা তারা। হাসনাত আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। কিংস পার্টি কিনা আপনারা, এটা শুধুমাত্র ডক্টর মারুফ মল্লিক নয়, বড় বড় জায়গা থেকেও এই ধরনের প্রশ্ন আসছে। এবং নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার পেছনের অন্যতম একটা কারণ হলো যে আপনাদের দলটাকে কোনো না কোনো ভাবে একটা বড় পরিসরে জায়গা করে দেওয়া, এবং সামনের সরকার গঠনে, সামনের নির্বাচনে যেন আপনারা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেন সরকারের পক্ষ থেকে, এরকম একটা ষড়যন্ত্র বলা যায়। কেউ কেউ ষড়যন্ত্র বলছে, কেউ কেউ বলছে এটা খুব ইচ্ছাকৃত ভাবে করা হচ্ছে, যেন বিএনপির মতো দলগুলোকে কোণঠাসা করা হয়। এই ধরনের বিষয় আছে। এই ব্যাপারে আপনাদের মতামত কি? পাশাপাশি আপনারা এই জুলাই আগস্টের আন্দোলনটাকে শুধুমাত্র আপনাদের আন্দোলন বলে, আপনাদের রাজনৈতিক দল আপনারাই সম্পূর্ণভাবে এটাকে একদম সেপারেট করে জনগণ থেকে বিচ্ছিন্ন করে আপনারা আপনাদের মতো করে একটা অবয়ব তৈরি করেছেন। সেখানে জামাত ইসলামের কোনো আহ, অংশীদারিত্ব নেই, ছাত্র দলের অংশীদারিত্ব নেই, বিএনপির অংশীদারিত্ব, অন্য কারো অংশীদারিত্ব, এই ধরনের একটা বড় ধরনের অভিযোগ রয়েছে। পাশাপাশি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো এই যে আহ, এই সামনের নির্বাচনটা যে হতে যাচ্ছে, এই নির্বাচনের মধ্যে আপনারা আসলে কি ধরনের আহ, আহ, উপায়ে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নতুন দলটি করেছেন? আপনাদের আসলে পরিকল্পনাটা কি? আর শেষ আরেকটা প্রশ্ন, গতকালকে আপনাদের, আমাদের গত পরশুদিন যদিও, জনাব ফজলুর রহমান, ফজলুর রহমান বিএনপির একজন নেতা, মুক্তিযোদ্ধা, পাশাপাশি তিনি খুব একজন প্রমিনেন্ট মুক্তিযোদ্ধা। তিনি একটা অভিযোগ করেছেন যে আপনারা 1971 সালকে বিশ্বাস করেন না। এই ধরনের একটা বড় ধরনের অভিযোগ আছে। আরো অনেক কথাই বলেছেন, সবকিছু মিলে আপনার কাছ থেকে শুনতে চাই। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যারা উপস্থিত হয়েছেন, কিছু যান্ত্রিক জটিলতার কারণে আমি শুরুর দিকে আলোচনায় থাকতে পারিনি। আমি যদি থাকতাম আরো অনেক বেশি আমি এনলাইটেন্ড ফিল করতাম। বেশ তাৎপর্যপূর্ণ আলোচনা করছিলেন ডক্টর মারুফ মল্লিক, যিনি দ্য মিরর এশিয়াতে কাজ করেন। যেই বিষয়গুলো নিয়ে এতক্ষণ পর্যন্ত আলোচনা হয়েছে, শেষের দিকটা আমি যতটুকু বুঝতে পেরেছি, এবং আমাকে যে প্রথম যে প্রশ্নটি করা হয়েছে যে আমরা কিংস পার্টি কিনা, কিংস পার্টি কিনা, সেই বিষয়টি হচ্ছে আহ, দেখেন, কিংস পার্টির যে কম্পোনেন্টস গুলো প্রয়োজন বা হয় আপনাদের যে একটা। কিংস পার্টি কেন বলা হবে না সেটা বলুন। আপনি তো কিংস না, পার্টি বলবেনই না আপনাদেরকে। আমাদেরকে কিংস পার্টি কেন বলা হবে, যদি প্রথম বলা হবে প্রশ্নটা না বলি কেন সেটা আমাদেরকে আপনি বলুন, পরে কেন কিংস বলা পার্টি হবে কেন। সেটা। যখন এলিগেশন দেওয়া হয়, এলিগেশন যে দেয় তার হচ্ছে প্রমাণ করার দায়ভারটা তার, যার বিরুদ্ধে দেওয়া হয় তার হচ্ছে সেকেন্ড স্তরে। আপনাকে যখন এলিগেশন দেওয়া হচ্ছে আপনি কিংস পার্টি, আপনাকে ইউ ইউ মাস্ট কাম আপ উইথ সাম সাপোর্টিং ডিটেল যে আমরা কেন কিংস পার্টি। আপনি আমাকে বলছেন আমরা যদি প্যারালালি গভর্নমেন্ট এবং হচ্ছে আপনার হচ্ছে গণঅভ্যুত্থানের বা যে পার্টিটা কিংস করেছে পার্টি তারা যদি যদি। বলি, এক কথায় যদি হাসনাত আব্দুল্লাহ, ভেরি ভেরি ফ্রেন্ডলি স্পিকিং, কিংস পার্টি মানে রাজার পার্টি, রাজার দল। রাজার পার্টি, রাজা রাজাটা বর্তমানে কি হলো ডক্টর মানে ইউনূস। এই ডক্টর পার্টির। ইউনূস বর্তমানে রাজা, আর ডক্টর ইউনূসের তত্ত্বাবধানে আপনারা দল করেছেন, দেখুন, রাজার দল, দ্যাটস ইট। নিঃসন্দেহে নিঃসন্দেহে অ্যানালজিটা ভুল, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে কোনো ধরনের ব্ল্যাঙ্ক চেক দেওয়া হচ্ছে না, বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেমন আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন একটা বিষয় আমি লিখছি লেখাটা, যে আমাকে কি স্পষ্ট শুনতে পাচ্ছেন আপনারা? একদম স্পষ্ট, হ্যাঁ। ওকে, ফাইন। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না এই সিদ্ধান্ত আওয়ামী লীগ নিবে, আমি এই বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া আমি লিখছিলাম। দেখুন, আমরা কিংস পার্টি, এখানে সরকার এবং আমাদের মধ্যে একটা দৃশ্যমান একটা ব্যবধান রয়েছে, দৃশ্যমান। আমরা যে একদম গভর্নমেন্টের এক্ষেত্রে গভর্নমেন্টের অ্যানাবলার হিসাবে কাজ করছে, গভর্নমেন্টের অন্ধ সমর্থক হিসাবে কাজ করছে, এই গভর্নমেন্ট তো সবার, এই গভর্নমেন্ট যে শুধুমাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব যারা দিয়েছে বিষয়টা এমন না। এই গভর্নমেন্ট জামাত সমর্থিত, এই গভর্নমেন্ট বিএনপি সমর্থিত, এই গভর্নমেন্ট হচ্ছে ফেসিবাদ বিরোধী প্রতিটি ক্রিয়াশীল রাজনৈতিক সমর্থিত একটি গভর্নমেন্ট। এই গভর্নমেন্টটি যখন গঠিত হয় বিষয়টি এমন না ক্যান্টনমেন্ট থেকে গভর্নমেন্টকে গঠন করে দেওয়া হয়েছে, বা শুধুমাত্র আমাদের সাথে ডিসকাস করে এই গভর্নমেন্টকে গঠন করে দেওয়া হয়েছে। এই গভর্নমেন্টটি সবার সাথে আলোচনা করে, বরং এই গভর্নমেন্টে যদি সবচেয়ে বেশি অংশ কম থেকে থাকে সেটি হচ্ছে যে যারা
অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, আমাদেরই সবচেয়ে বেশি হচ্ছে আমাদের কম স্টেক। কারণ এখানে বিষয়টা এমন কি, যেমন এখানে রাজনৈতিক যে অংশীদারি যে ব্যক্তিগুলো রয়েছে বা দলের অংশগ্রহণ আছে সরকারের সবচেয়ে বেশি, এটা কিসে ইঙ্গিত করে? আমি বুঝিনি আপনার প্রশ্নটা, যদি মানে রাজনৈতিক পুনরাবৃত্তি করতেন। দলগুলোর সবচেয়ে বেশি এই সরকারের মধ্যে অংশগ্রহণ আছে, এটা কোথায়, হ্যাঁ, কিভাবে ইঙ্গিত করে? এটাই, অর্থাৎ এই সরকারের মধ্যে অন্যান্য রাজনৈতিক দলের অংশীদারিত্ব রয়েছে। অংশীদারিত্ব এখানে অর্থাৎ ওই রাজনৈতিক দলের মতাদর্শের বা ওই রাজনৈতিক দলের মতের সমর্থক বা ওই রাজনৈতিক দল প্রস্তাবনা দিয়েছে এমন সব ব্যক্তিবর্গ ওখানে রয়েছে। যদি এমন না হতো, অনাস্থা যদি থাকতো, এই সরকারটি কিন্তু শুরুতেই গঠিত হতো না। এই সরকারটি, বিষয়টি এমন না যে শুধুমাত্র আমাদের সমর্থনে গঠিত হয়েছে। এখন শুধুমাত্র এই সরকার যে এই একটা রাজনৈতিক দল গঠনের জন্য দিনরাত কাজ করে যাচ্ছে বা আমাদেরকে এক্ষেত্রে সরকারের হচ্ছে আমরা সমর্থক হিসেবে কাজ করে যাচ্ছি, বিষয়টা এমন না। সরকারের সাথে আমাদের যে সম্পর্কটি, এই সম্পর্কটি হচ্ছে ক্রিটিক্যাল একটি সম্পর্ক। আমরা যদি দেখি, আপনারা যেই ডক্টর মারুফ মল্লিক যে বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন যে একটা প্রপার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের যদি কখনো আশঙ্কা দেখা দেয়, আমরাই সেটি সর্বপ্রথম বিরোধিতা করব। এবং দিন শেষে টাইম হচ্ছে নিশ্চিত করবে যে আপনার যে কিংস পার্টির যে এলিগেশনস গুলো দেওয়া হচ্ছে, এক্ষেত্রে কিংস পার্টির যে সরকারে বসে রাজনৈতিক দল গঠন করা, এখানে সরকারে বসে কেউ রাজনৈতিক দল গঠন করে নাই। সেই বিষয়টি ইতিহাস, সময় সে বিষয়টিকে নির্ণায়িত করবে। আমরা এই যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে, জাতীয় নাগরিক পার্টি, এই দলটি গণ অভ্যুত্থানের দল। এই দলটি রাজপথ থেকে উঠে এসছে। এই দলটি সরকারের কোনো সমর্থন, সরকারের কোনো সুবিধা, সরকারের কোনো ধরনের এই ব্যাকডোর কোনো ধরনের সাপোর্ট নিয়ে এই দলটি গঠিত হয়নি। যদি কিন্তু হতোই তাহলে সরকারের আমরা থেকেই। দেখেছি সরকারের পক্ষ থেকে বাস থেকে শুরু করে সকল এই যে কোটি কোটি টাকার আয়োজন হয়েছে, এত বড় আয়োজন, আপনারা রাজপথ থেকে এসে কিভাবে নিজেরা করে ফেললেন? আপনাদের এই টাকার উৎস কি, এই প্রশ্ন তো উঠেছে। হ্যাঁ, প্রশ্ন, অবশ্যই প্রশ্ন খুবই ভ্যালিড। এবং হুম। মানে বর্তমান সময়ে যে কোনো রাজনৈতিক দল, এই তরুণ প্রজন্মকে সামনে রেখে যে রাজনৈতিক দলই হচ্ছে তার পলিটিক্যালি ফাংশন করবে, তার প্রথম এবং প্রধান যে মানদণ্ডটি হবে, সেটা আমরাও নিজেরাও জানি, সেটি হচ্ছে কতটা ফাইন্যান্সিয়ালি ট্রান্সপারেন্ট। যে রাজনৈতিক দল যত বেশি ফাইন্যান্সিয়ালি ট্রান্সপারেন্ট থাকবে, সেই রাজনৈতিক দলের ক্রেডেনশিয়ালস তত বেশি বৃদ্ধি পাবে। এই হুম। বিষয়টি সম্পর্কে আমরাও ওয়াকিবহাল, কারণ এই তরুণ সেটাই আপনাদের প্রজন্মকে। দল থেকে এটা আশা করে মানুষ। হুম। হ্যাঁ, এটা আমরা আমরা আশা আমরা এটা সম্পর্কে আমরা আশা করি যে আমরা এটা সম্পর্কে ওয়াকিবহাল যে মানুষও এটা আমাদের থেকে আশা করে যে আমরা হুম। ফিনান্সিয়াল ট্রান্সপারেন্সিটা কিভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারি। দেখুন, হুম। আমরা ইতিমধ্যেই আমরা যেই অর্থনৈতিক যে একটা নীতিমালা আমাদের প্রয়োজন, কি অর্থনৈতিক ভাবে আমরা হচ্ছে ফান্ড কালেক্ট করব, আমাদের ক্রাউড ফান্ডিং এর পলিসিটা কেমন হবে, আমাদের ফান্ডিং পলিসিটা কেমন হবে, আমরা কার অনুদান গ্রহণ করব, কিভাবে আমরা অনুদানটা গ্রহণ করব, সেটার হিসাবটা আমরা কিভাবে দিব। আমরা শুরুতে ডক্টর মারুফ মল্লিক একটা বিষয় বলেছেন, হ্যাঁ আমরা ভুল করব, ভুল থেকে হ্যাঁ, কিন্তু শিখবো, আমার তবে সেটা। প্রশ্নটার উত্তর চাই। মানে পিরোজপুরের আমি 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 বিদ্রোহী হ্যাঁ, আপনাদেরকে আমি শেষ 5টা করছি। বাস দিয়েছে, হামিম গ্রুপ থেকে 1 কোটি টাকা আপনারা নিয়েছেন শুধুমাত্র এটার জন্য। আমি আমি মানে আমি শেষ করি। এরপরে হ্যাঁ, আমি আপনার। বসুন্ধরার কাছে গিয়েছেন আপনারা, অনেক জায়গায় গিয়েছেন, যাদেরকে সরাসরি বলা, হামিম গ্রুপের মালিক সরাসরি সাবেক এমপি আওয়ামী লীগের, এবং শেষ পর্যন্ত তিনি স্বতন্ত্র নির্বাচন করেছিলেন, তিনি আওয়ামী লীগের একদম খুব কাছের একজন মানুষ। উনি এরকম আমাদেরকে টাকা লোকজনের কাছে দিয়েছেন এমনটা বলেছেন উনি। উনি বলেননি, বাট এরকম অভিযোগ সহকারে বিভিন্ন ডকুমেন্টস সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। যে হামিম হামিম গ্রুপের ওই যে সমকালের মালিক যিনি, চ্যানেল 24 এর মালিক যিনি, উনি আমাদেরকে 1 কোটি টাকা দিয়েছেন। হ্যাঁ, এরকম এরকম একটা বিষয় আমরা দেখেছি। মানে আমি চাইলে আপনাকে আচ্ছা, দেখাতে পারি, এখন এটা এটা মিথ্যা হতে পারে, কিন্তু আমার অভিযোগ আছে, সেজন্য আপনার কাছে আচ্ছা, স্পষ্ট অভিযোগ আছে। অবশ্য অভিযোগ আছে। দেখুন, আমরা এই যে প্রোগ্রামটি বাস্তবায়ন হয়েছে, সেক্ষেত্রে আমরা সেই বিষয়টির হিসাব, আমরা কিভাবে অর্থ সংগ্রহ করেছি, কার কাছ থেকে অর্থ সংগ্রহ করেছি, অর্থ সংগ্রহে এটা কি কোনো ধরনের মানে বিনিময়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করা, নাকি নতুন একটি রাজনৈতিক দলের উত্থান হচ্ছে, সেখানে যারা শুভাকাঙ্ক্ষী তারা অর্থ দিয়েছে, এই বিষয়টি সম্পর্কে আমরা, যেমন নাহিদ যখন সরকার থেকে নেমে এসছে, তার আয়ের যে বিবরণ সে দিয়েছে, আমরাও ঠিক সেভাবে সেই বিবরণীটা আমরা অবশ্যই প্রকাশ করব। কারণ আমরা সেই বিষয়টি, অতীতের যে ভুল, আমরা সেই ভুল পুনরাবৃত্তি করব না। এবং অতীতের ভুলের পুনরাবৃত্তি কিভাবে রোধ করা যায় সেই পাইনি। বিষয়। আপনি ওখান থেকে টাকা না, নিয়েছেন আমরা কেউ পাইনি। আমরা 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 হামিম গ্রুপ থেকে, শুনতে পাচ্ছেন? দেখতে আমাকে কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এই যে দেখুন, স্পন্সর এটি কিন্তু স্যানিটারি এটি ন্যাপকিন ম্যানেজড বাই হাসিব ইসলাম, আপনাদের যে হাসিব ইসলাম সমন্বয়ক, সে এটি নিয়েছে এটি এটি আমাদের 1 কোটি টাকা। এটি আমাদের প্রোগ্রামের কোনো হিসাব না। আপনার বিবরণী, আপনার তথ্য সংশোধনী, সেটা আমাদের প্রোগ্রামের হিসাব না।
আচ্ছা, এটা কার প্রোগ্রামের? ইয়ের হাসিবুল ইসলাম সমন্বয়ক না? যে আমাদের সমন্বয়, এটা আমাদের প্রোগ্রামের কোনো হিসাব না। আপনি আপনার এই তথ্যটি হচ্ছে অসত্য, এবং এই তথ্যটি সংশোধনের জন্য অনুরোধ করছি, কারণ এই মানে তথ্যটি এটা এরকম আমাদের একটা, প্রোগ্রামের সাথে না। আচ্ছা আপনাদের প্রোগ্রাম না, বাট তিনি নিয়েছেন। এরপর এই যে আমি যদি ভুল না করে থাকি, এই প্রোগ্রামটি, এই তথ্যটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটি অনুষ্ঠানে এই প্রোগ্রামে এই আচ্ছা যাই হোক, এই মানে অর্থটি সংগ্রহ আপনাদের করা আপনাদের হয়েছে। কাছে এরকম নেওয়া হয়েছে, এই জিনিসটা হ্যাঁ, ঢাকা বেশ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ফেয়ারওয়েল আমাকে। প্রোগ্রামে, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেয়ারওয়েল প্রোগ্রামে কোনো একটি সেশন ফেয়ারওয়েল প্রোগ্রামে স্পন্সর নেওয়া হয়েছে, স্পন্সর নেওয়া হয়েছে আমি যতটা জানি। এখন আপনার আরো বিষয়টি, তবে আমাদের এই প্রোগ্রামের এটি আচ্ছা এই হিসাব নয়, প্রোগ্রাম, সেই না বিষয়টি এই সম্পর্কে আমি আপনাকে এই নিশ্চিত প্রোগ্রাম করছি। নিয়ে, এই প্রোগ্রাম নিয়ে তো প্রশ্ন তো আছেই। এত টাকা আপনারা বলেছেন, মাত্র কয়েক লাখ টাকার মতো, 5 লক্ষ টাকার মধ্যে এই অনুষ্ঠান শেষ হয়েছে, কিন্তু অনেকে বিশ্বাস করছে না, মনে করছে এটা আরো আরো অনেক অনেক টাকা এখানে খরচ হয়েছে। ওই না, 5 লক্ষ টাকার কথা কে বলেছে আপনি? এরকম 5 লক্ষ টাকার মতোই তো বলেছে আপনাদের পক্ষ দেখুন, থেকে। এই যে তথ্য, এই যে মানে আপনার এই বর্তমান হ্যাঁ, তো যুগে কত লক্ষ আপনার টাকা এই যে খরচ হয়েছে? ভার্চুয়াল, ভার্চুয়াল, আমরা আমরা আমাদের জায়গা থেকে বলেছি, আমরা প্রত্যেকটি প্রত্যেকটি অর্থ সংগ্রহ এবং সেটির খরচ, এই দুটিরই আপনাদের কাছে, জনগণের কাছে, যেহেতু আমরা ক্রাউড ফান্ডিং এ, আমাদের পুরো গণ অভ্যুত্থানকালীন সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত আমাদের অর্থ সংগ্রহের মূল জায়গাটি হচ্ছে ক্রাউড ফান্ডিং। এবং যারা শুভাকাঙ্ক্ষী, আমরা দেখেন, আমরা নিজে এমন না যে আমরা সরকারে রয়েছে কোনো যেমন সারা দেশ পৃথিবীতে যে মডেলটি চালু রয়েছে, সেখানে বিভিন্ন কোম্পানি থেকে ফান্ড সংগ্রহ করা হয়, বিনিময়ে সেখানে কোনো সুযোগ দেওয়া হয়। আমরা যেহেতু এই স্তরে নেই, বা আমরা এই মডেলটি কিন্তু জননন্দিত না, বরং এই মডেলের কিছু ধরনের ফ্লজ রয়েছে, টেকনিক্যাল ফ্লজ রয়েছে, এবং সরকার বেশ অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের থেকে অর্থ সংগ্রহ করে তাদের কাছে বিভিন্ন ক্ষেত্রে নথি স্বীকার করতে বাধ্য হয়। এখন সেই জায়গা থেকে সেই জায়গা থেকে কিভাবে আমাদের উত্তরণ করা যায় সেই ফাইন্যান্সিয়াল পলিসিগুলো নিয়ে আমরা ভাবছি। কিন্তু এই পর্যন্ত আমাদের যে খরচগুলো হয়েছে সেটির আমরা অডিট অবশ্যই প্রকাশ করব, নিঃসন্দেহে সেটি আমরা অডিট প্রকাশ করব। আচ্ছা, যে জায়গা থেকে আমরা সরে আসছিলাম, আমাদের প্রশ্নের যে জায়গা থেকে সরে আসছি, সেটি হচ্ছে যে বলা হচ্ছে যে আমরা নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি, নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, অথবা নির্বাচনের সাথে আমাদের যে সম্পর্কটি, আমাদের রাজনৈতিক দলের যে সম্পর্কটি, এই সম্পর্কের মধ্যে যে বৈপরীত্য আনার চেষ্টা করছে, যে আমরা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। বিষয়টি মোটেই এমন না, বরং আমরা যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা রয়েছে, বিদ্যমান যেই আমাদের প্রশাসনিক যে ব্যবস্থা রয়েছে, বিদ্যমান পুলিশি ব্যবস্থা রয়েছে, বিদ্যমান যে নির্বাচনী যেই মডেল রয়েছে, সেই মডেলের যদি সর্বজন গ্রহণযোগ্য, আমি আবারও বলছি, সর্বজন গ্রহণযোগ্য সংস্কার না হয়, সেক্ষেত্রে যদি আবার একটি নির্বাচন দেওয়া হয়, সেটি কতটি গ্রহণযোগ্য হবে সেই বিষয়টি হচ্ছে প্রশ্ন থেকে যায়। যেমন আপনি দেখেন, আমরা অতীতের যে নির্বাচনের মডেলগুলো আমি দেখেছি, এখন যেহেতু আমি এলাকায় যাই, আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলার চেষ্টা করি। গত কিছুদিন আগে একজন এসে আমার কাছে খুব আক্ষেপ করছেন, গতকাল গতকাল সেহরির পরে আমার এলাকার একজন মানুষ খুব আক্ষেপ করছেন, আর মানে যিনি আমার আসনের, যিনি পরাজিত হয়েছেন, উনি যদি 8-10টা কোটি টাকা খরচ করতেন তাহলে আসনটা জিতে যেতেন। ওই 10 কোটি টাকা কি, এসপি কে যদি আর 5টা কোটি টাকা দিতে পারতেন, ডিসি কে যদি আর 5টা কোটি টাকা দিতে পারতেন, একটা নির্বাচনের, একটা নির্বাচনী আসনের মূল ভূমিকার জায়গায় জনগণ থাকে না, মূল ভূমিকার জায়গায় চলে যায় প্রশাসন, ইউনো, ওসি, এই জায়গাগুলো হচ্ছে মূল ভূমিকার জায়গায় চলে যায়। তো বিদ্যমান এই কাঠামো যতক্ষণ না পর্যন্ত আপনি সর্বজন গ্রহণযোগ্য পন্থায় আপনি সংস্কার করতে পারছেন, প্রশাসন থেকে যতক্ষণ না পর্যন্ত আপনি জনগণকে, আপনি যে ভোটটা জনগণ দিচ্ছে সেটি কি, এই ভোটের কি আসলে ভ্যালু হচ্ছে কিনা, সেটি যতক্ষণ না পর্যন্ত আপনি নিশ্চিত করতে পারছেন, যতক্ষণ না পর্যন্ত আপনার এই যে বিদ্যমান এই যে প্রশাসনিক যে সংস্কারগুলো রয়েছে, মানে অন্তত যেটা নির্বাচনমুখী সংস্কার, আমি বলছি না, বা আমরা এটা বলছি না যে এই সব মানে যাবতীয় দেশের যাবতীয় সংস্কার এই অন্তর্বর্তীকালীন সরকারের হতেই হবে, বিষয়টি এমন না, বরং নির্বাচনকালীন নির্বাচনমুখী যে সংস্কারগুলো রয়েছে, ন্যূনতম সেই সংস্কার যদি না হয়ে আবার যদি একটি নির্বাচন দেওয়া হয়, সেই নির্বাচনটি কতটুকু গ্রহণযোগ্য হবে, আমরা সেই জায়গাটিতে বারবার প্রশ্ন করছি। যেমন আজকে নাহিদকে মিসকোট করা হচ্ছে বিভিন্ন জায়গায়, নাহিদ যে বিষয়টি বলছে যে আমরা ইতিমধ্যে নির্বাচনে জায়গায় রয়েছে, নির্বাচনের দিকেই যাচ্ছি, কিন্তু এই যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং আমি যে বিষয়টি বলেছিলাম সেটি, যে বর্তমান যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে বিদ্যমান, সেটি অনুযায়ী নির্বাচন
দেওয়া সেটি অনেক বেশি কঠিন হবে। সেই জায়গাটিতে হচ্ছে গুরুত্ব আরোপ করা হচ্ছে। বিষয়টি মোটেও এমন না। আমরা বারবার যে ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই কিন্তু রাজনৈতিক নাহিদের দলগুলোকে এই ইঙ্গিতে কি বহন করে হাসরাত আব্দুল্লাহ, যে আরো সময় নিতে হবে, কারণ যে অবস্থা বর্তমানে বিরাজ করছে এই অবস্থায় নির্বাচন দেওয়া সম্ভব না। তো এই অবস্থা নির্বাচন যে 7 মাসে যে অবস্থা বিরাজ করছে, আগামী 7 মাসে কি অবস্থা থেকে উত্তরণ সম্ভব বলে মনে করেন? দেখুন, এই এই বিষয়টি হচ্ছে কতটি প্রত্যেকটা রাজনৈতিক দলের কতটা সদিচ্ছা রয়েছে, বিদ্যমান অন্তর্বর্তীকালীন সরকারের কতটা সদিচ্ছা রয়েছে, এবং আমরা যারা হচ্ছে আপনারা যারা কথা বলছেন বা রাজনৈতিক জনমত গঠন করছে তাদের কতটা নির্বাচনমুখী সদিচ্ছা রয়েছে, প্রশাসনের কতটুকু সদিচ্ছা রয়েছে। সবগুলো সদিচ্ছাটাকে যদি আমরা নির্বাচনমুখী করতে পারি তাহলে সেই বিষয়টি সম্ভব। এক্ষেত্রে আমাদেরকে বড় একটি কোয়েশ্চেন আমাদেরকে সলভ করতে হবে। সেই কোয়েশ্চেন হচ্ছে আওয়ামী লীগ কোয়েশ্চেন। এই আওয়ামী লীগ কোয়েশ্চেনটা এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রতিনিয়ত বলে যাচ্ছি যে আওয়ামী লীগ ইস্যু 5ই আগস্টের পরে আবার এই নির্বাচনের সাথে আবার যে নিয়ে আসা হয়েছে আওয়ামী লীগ ইস্যুটা, সেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক বিষয়। কারণ 5ই আগস্টে আওয়ামী লীগের পরিণতি নির্ধারিত হয়েছে, 5ই আগস্ট হচ্ছে এই কোশ্চেনটাকে সলভ করা হয়েছে, কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক ঐক্যমত্যের সদিচ্ছার অভাবে আবার এই কোশ্চেনটিকে বলছেন, রিলেভেন্ট কিন্তু বানানো হয়েছে। তাদের তো নিবন্ধ রয়ে গেছে, নিবন্ধ তো রয়ে গেছে, আপনি আইনের ঊর্ধ্বে তো যেতে পারবেন না। একটা আইনিও তো একটা কাঠামো রয়েছে বাংলাদেশে, একটা আইনের শাসন তো আছে বাংলাদেশে। সেখানে আপনাকে এই সরকার তো নিষিদ্ধ করেনি, বা তাদের নিবন্ধ তো বাতিল হয়নি, তো আপনি তাদেরকে কিভাবে আটকাবেন বলুন? দেখুন, একটা হচ্ছে নৈতিক দায়বদ্ধতা, একটা হচ্ছে রাজনৈতিক দায়বদ্ধতা। একটা হুম। হচ্ছে মোরাল গ্রাউন্ডে, লিগ্যাল গ্রাউন্ডে। আপনি 5ই আগস্টের পরে আপনি এই যে আপনার আওয়ামী লীগ, আওয়ামী লীগ কোনোভাবেই 5ই আগস্টের পরে বিচার নিশ্চিত হওয়ার পূর্বে, একদম একটা রাজনৈতিক দল অ্যাজ এ পার্টি বিচার নিশ্চিত হওয়ার পূর্বে আওয়ামী লীগ পলিটিক্যালি ফাংশনাল হওয়ার কোনো ধরনের মোরাল গ্রাউন্ড নাই। আপনি এটা যদি আপনি নিশ্চিত না করতে পারেন, এটা এই গণ অভ্যুত্থানটাকে আমরা কখনোই প্রাথমিকভাবে আমরা সফল বলতে পারি না। আমরা যদি বারবার এই মেকানিজমের মধ্যেই ঘুরতে থাকি যে কিভাবে আওয়ামী লীগকে রাজনীতি ফিরিয়ে নিয়ে আসা যায়, কিভাবে আওয়ামী লীগকে হচ্ছে নির্বাচনে ফিরিয়ে নিয়ে আসা যায়, এই বিষয়গুলো হচ্ছে এই গণ অভ্যুত্থানের অনেকগুলো ব্যর্থতার মধ্যে একটি আপনাদের অন্যতম। স্পষ্ট অবস্থান আমরা কি, এনসিপির আমরা আমাদের স্পষ্ট অবস্থান আমাদের কি? জায়গায় আমাদের জায়গায় আমাদের জায়গায় আমাদের স্পষ্ট অবস্থান শুরু হুম। থেকেই। আমরা বারবার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে আমি যখন দায়িত্ব পালন করেছি, বর্তমানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছি, আমার জায়গা থেকে এবং গণ অভ্যুত্থানের যেহেতু আমি ফ্রন্টে ছিলাম, সাফার করেছি এবং পরবর্তীতে সার্ভাইভ করেছি, আমার জায়গা থেকে আওয়ামী লীগ নিয়ে স্পষ্ট অবস্থান। আওয়ামী লীগ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত, আওয়ামী লীগের বিচার নিশ্চিত হবে, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না এই আলোচনাটাই অপ্রাসঙ্গিক। আমাদের মূল জায়গাটা হচ্ছে আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত হবে, বিচার নিশ্চিতের পরে আওয়ামী লীগ কি পলিটিক্যালি, সে আগে দেখেন একটা, তারপর হচ্ছে না, আপনার রিকনসিলিয়েশনের প্রশ্ন। দেখেন, আগে জাস্টিস যদি সার্ভ না করা হয়, আপনি আপনি আওয়ামী লীগকে এ পর্যন্ত শুনছেন কোনো জায়গায় সরি বলতে? আপনি তো খোদার কাছেও তো সরি, আপনি তো আগে যে গুনাহ করি আমার তবারও তো কিছু শর্ত আছে। তবা করার সময় তো আপনাকে আগে নিজের অপরাধ স্বীকার করতে হয়, গুনাহ করছেন সেটা স্বীকার করতে হয়। স্বীকার করার পর হচ্ছে সৃষ্টিকর্তার কাছে হচ্ছে আপনি হচ্ছে অ্যাপোলজি সিক করবেন। কিন্তু আমরা দেখলাম যে আওয়ামী লীগের কোন স্তরে, কোন পর্যায়ে, আপনার তৃণমূল থেকে প্রান্তিক পর্যায়ে কোন জায়গায় কি আপনি দেখেছেন যে আওয়ামী লীগ এজ এ পার্টি সে যে একটা, আপনি একটা ক্রাইম করেছে, আপনি মানবাধিকার হচ্ছে একটা অপরাধ করেছে, সেই জন্য তাকে কোনো জায়গায় আপনি অ্যাকনোলেজ করতে দেখেছেন? তো যে জিনিসটা তার প্রাইমারি কিন্তু অ্যাকনোলেজমেন্ট তাদেরকে হয় নাই, নিষিদ্ধের ব্যাপারে তার সাথে আপনাদের তো অবস্থান কি? সরকার রিকনসিলিয়েশনের সরকার প্রশ্নে আসে না। তাদেরকে নিষিদ্ধের ব্যাপারে কোনো অবস্থান আছে কিনা, তাদেরকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা আছে কিনা? আজকে কিন্তু সরাসরি আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে তাদেরকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের কিছু করার, ওনার কিছু করণীয় নাই, এটি দেখবে নির্বাচন কমিশন। আবার জনগণ, রাজনৈতিক দলগুলো বলছে জনগণ দেখবে। এই জায়গাতে একটু নিষিদ্ধের ব্যাপারটা খুব দেখেন এক দুই লাইনে দেখেন শেষ করুন। সরকারের জায়গা থেকে যে অবস্থানটি নিয়েছে, এই সরকারের অবস্থানটি এখানে যারা রয়েছেন, আমরা যদি টেকনিক্যালি এবং লিগেলি দেখি সরকারের অবস্থানটি, সরকার এই অবস্থানটি নিবে, এই জিনিসটি প্রত্যাশিত। কারণ এই জায়গা থেকে সরকার, আপনি যেটা বলছেন যে আইনে যেহেতু রয়েছে, সরকার আইনের জায়গা থেকে সরকার হয়তো কথাটি বলে থাকতে পারেন। ঠিক একইভাবে আমরা আমাদের জায়গা থেকে আমরা যদি একটি ঐক্যমত্যে পৌঁছাতে পারি, প্রত্যেকটি রাজনৈতিক দল যদি ঐক্যমত্যে পৌঁছাতে পারে, এই জায়গায় কোনো রাজনৈতিক দল যদি হুম। আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেয়, সে আবার হচ্ছে তার নৈতিক অবস্থান না। দেখেন, আওয়ামী লীগ এক্সট্রিমলি ব্রুটাল। আওয়ামী লীগকে যখনই কেউ রাজনীতিতে যেই ফিরিয়ে নিয়ে এসেছে,
তাকেই সাফার করতে হয়েছে, পরবর্তীতে তাকেই পরিণতি ভোগ করতে হয়েছে। তো সুতরাং আবার যে আওয়ামী লীগকে যদি ফিরিয়ে নিয়ে আসার কেউ তারা করে, এটা যেই হইতে পারে, অন্তর্বর্তীকালীন সরকার হইতে পারে, এটা যেই হইতে পারে, এটা তাকেই আবার সাফার করতে হবে। আওয়ামী লীগকে কিন্তু আমরা আমাদের নিষিদ্ধকরণের জায়গা সাথে থেকে আওয়ামী লীগকে এজ এ পার্টি, নিষিদ্ধকরণের সাথে এজ এ পার্টি আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক রয়েছে কিনা, দেখুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা না করার আওয়ামী ক্ষেত্রে লীগকে আওয়ামী লীগকে নির্বাচনে এক আসতে দিবেন কি দিবেন না এটার সাথে আওয়ামী নির্বাচন লীগ আওয়ামী আগে লীগকে করার কোনো সম্পর্ক আছে কিনা? আওয়ামী লীগকে এক পাশে রেখেই আমাদের নির্বাচনে আমরা মনে করি আওয়ামী লীগকে এক পাশে রেখেই ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের দিকে আমাদের যাওয়া উচিত। যারা ক্রিয়াশীল, যেই অনেকদিন সাফার করেছে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য, রাজনৈতিক একটা গণতন্ত্রের ভোটের অধিকারের জন্য, এই রাজনৈতিক দলগুলো দীর্ঘ সময় ধরে আন্দোলন করে যাচ্ছে। হুম। এবং আমরা মনে করি আওয়ামী লীগকে এই ডিসকাশনের বাইরে রেখেই এই গণতান্ত্রিক উত্তরণকে ঘটাতে হবে। কারণ আপনি যেই দল গণতন্ত্রকে হত্যা করেছে, যেই দল রাতের ভোটের প্রচলন করেছে, যেই দল ডামি ইলেকশনের প্রচলন করেছে, মরা মানুষ যাদের আয়োজিত নির্বাচনে ভোট দিয়ে গিয়েছে, আপনি তাদের অংশগ্রহণ করে আবার একটি ফেয়ার এবং ন্যায্যতার নির্বাচন আপনি নিশ্চিত করবেন, এই জিনিসটি কোনোভাবেই এই জিনিসটা আমরা গ্রহণ করি না। একদম আপনারা যারা স্পষ্ট। ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে, ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দলগুলো, তাদের প্রতি আমরা সবসময় তাদের প্রতি আমাদের যেই রেসপেক্টের জায়গাটি, একটা পার্টি হিসেবে আমাদের এই রেসপেক্টের জায়গাটি রয়েছে। ব্যক্তি দুই একজনের বিষয়ে বক্তব্যের জায়গাটি পলিটিক্যাল রেটরিকের জায়গা থেকে সেই জায়গায় ডিসকাশন থাকবে, কিন্তু আমরা যখন গণতন্ত্রের কথা বলছি, ভোটের কথা বলছি, এই দলগুলির প্রতি আমাদের অবশ্যই সম্মান এবং শ্রদ্ধা রয়েছে। সেই জায়গাটিতে আমরা বারবার বলতে চাই এবং তাদের প্রতি আমরা আহ্বান জানাবো যে আওয়ামী লীগকে একপাশে রেখেই আমাদের এই ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনটাকে কিভাবে আমরা অ্যাক্সেলারেট করতে পারি, আমরা এই ট্রান্সফরমেশনটাকে কিভাবে সহজতর করতে পারি, কিভাবে প্রশাসনিক এবং রাজনৈতিক ঐক্যমত্যের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য আমরা নির্বাচন করতে পারি, আমাদের মনে হয় সেই সংলাপে বেশি গুরুত্ব আরোপ করা প্রয়োজন। একদম স্পষ্ট। আমি আপনার কাছে, আপনি আছেন, আপনার কাছে আরো কয়েকটা প্রশ্ন নিয়ে আমি আসছি। এই পর্যায়ে আমি ডক্টর ফজলুল হকের কাছে যাচ্ছি। আপনার কাছে আমি জনাব ফজলুর রহমান, কথা ফজলুর বলতে রহমানের মন্তব্য চাচ্ছিলাম আছে। জি, সাগর আমি ভাই। আসছি ডক্টর ফজলুল হকের কাছ থেকে, আমি আসছি মার্কন্ডিক আপনার কাছে আসছি না একটু না, পর। আমি একটু বলি, আমি থাকবো না, আমার হ্যাঁ, এখানে আমি জানি, ও ডক্টর ফজলুল একই অবস্থা। এরপর আমরা আসছি, আমি হাসনাতের কাছে, আমাদের আরো অনেকগুলি আলাপ আছে, সেটি করবো। তবে আপনাদেরকে আমি দিয়ে কথা বলে বিদায় দিচ্ছি। ডক্টর মার্কন্ডিক কিছু যুক্ত করতে চান? কারণ ডক্টর আমি যুক্ত করতে ফজলকে, চাচ্ছিলাম না, আমি আসলে যদি আপনারা কিছু মনে না করেন আমি চলে যেতে চাচ্ছিলাম, আচ্ছা আমার প্লিজ, এখানে হ্যাঁ প্রায় ঠিক আছে, সময় নো হয়ে প্রবলেম। গিয়েছে। জি, নো তো প্রবলেম। জি, ডক্টর বিদায় ফজলুল। করতে হবে আমাকে, তো সবাইকে হ্যাঁ হ্যাঁ, শিওর। ধন্যবাদ। আরেকটা টাইম হয়েছে, আপনার জার্মানিতে আপনি আছেন। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমরা মনে হয় আরো কিছু, আজকে যে বিষয়টা স্পষ্ট হলাম, ডক্টর জনাব হাসনাত আব্দুল্লাহ যেটি বলেছেন, এই মুহূর্তে যেটি বলেছেন শেষ কথা, যে তিনি চান যে গণতান্ত্রিক অবস্থা সামনের দিকে চলতে থাকুক, নির্বাচনের দিকে যাক, আর আওয়ামী লীগের এই আলোচনাটি সম্পূর্ণভাবেই চলতে থাকবে। তবে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে শক্ত অবস্থান, যে কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তার মানে সার্জিস আলমের ওই বক্তব্য যেটা কালকে দিয়েছে, এটার সাথে একটা বড় ধরনের ব্যবধান আমরা দেখতে পাচ্ছি হাসনাত আব্দুল্লার সাথে। হাসনাত আব্দুল্লাহ চায় নির্বাচন হোক, সার্জিস আলমের জায়গা থেকে তার একটু ভিন্নতা দেখতে পাচ্ছি, সেটি না, কথা বলবো ডক্টর। সার্জিস নির্বাচনের বিরোধিতা করেছে, বিষয়টি এমন না। না, জি বলেছে 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 যতদিন পর্যন্ত শেখ হাসিনার বিচার নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত বিচার, নির্বাচনের নাম কেউ মুখে নেবেন না। ডক্টর ফজল হক। জি, সাগর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের বক্তব্যের হাসনাত আব্দুল্লাহ ভাই যে বক্তব্য দিয়েছেন এইমাত্র, সেখান থেকে কিন্তু আগামীর বাংলাদেশ কিভাবে গঠন হবে এবং ছাত্র নেতৃবৃন্দ কিভাবে দল গঠন করে তারা দেশকে নিয়ে চিন্তা করবে তার একটা রূপরেখা কিন্তু আমরা টকশোর মাধ্যমে পেয়ে গেলাম। রাজনীতিতে আমাদের আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, একদল আর এক দলকে পিছনে ঠেলে উপরে উঠতে যাবে, এটাই ডেমোক্রেসি। এবং এই ডেমোক্রেসি গত 16 বছর ছিল না বিধায়ী বাংলাদেশে অনেকে নতুন নতুন ঝগড়া ফাসাদ হলেই মনে করে যে আমরা কি জানি শুরু করেছি। বাস্তবতা সেটা নয়, কারণ আমরা 16 বছর যেটা করতে পারিনি সেটা মাঠে ময়দানে শুরু হয়েছে বিধায় অনেকের কাছে খটকা লাগতে পারে। আমি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে নতুন রাজনৈতিক দল থাকবে। আপনি গতকালকে দেখেন মাহমুদুর রহমানের একটা লেখা আমার দেশে এসেছে, বাংলাদেশের কিংস পার্টি কারা কখন কিভাবে করেছে, প্রত্যেকটা দলের উত্থান এবং প্রত্যেকটা দল থেকে কে ভালো মন্দ করেছে সেটার উপর একটা আপনার সামারি সেখানে আছে, আমি নিজে পড়েছি। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের তরুণরা রাজনীতিতে যদি প্রবেশ করতে না পারে, ভয়ের কাতারে তারা যদি পিছনে থেকে যায়, তাহলে এই বাংলাদেশে চোর, বাটপার, দুষ্ট, ধর্ষণকারী, হত্যাকারী, ভোট চোর, রাতের চোর এরা কিন্তু স্থানটা করে নিবে। অতএব আমাদের যেটা সবচেয়ে বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার কথা ছিল, যেটা পলাশ ভাইও আমার সাথে এগ্রি, সেটা হচ্ছে আরো তৈরি করে দেয়া রাস্তা তরুণদের জন্য,
যে আসেন আপনারা আমাদের এখানে রাজনীতিতে ইন করেন, দল করেন, আমরা তাদেরকে আরো প্যাট্রোনাইজ করা উচিত, যাতে করে তারা আগামীর বাংলাদেশে সাহসিকতার সাথে দল গঠন করে যুবক তরুণদের নেতৃত্ব দিতে পারে। দেখেন, একটা বিষয় আমরা প্রশ্ন যখন তুলি, একটু আগে আমি লক্ষ্য করছিলাম হাসনাত ভাইকে উদ্দেশ্য করে, সাগর ভাই সাংবাদিক হিসেবে আপনি অবশ্যই ইনকোয়ারি করবেন এবং সেটা আপনার রাইট আছে, এবং এটার মাধ্যমে জনগণ আরো সুন্দর করে তথ্য পাবে। কিন্তু আপনি দেখেন বাংলাদেশের কোনো একটি সর্ববৃহৎ দল, বিএনপির দল, জামাত ইসলামের দল, কোনো একটা অনুষ্ঠান হওয়ার পরে কোনো মিডিয়া কিন্তু আজ পর্যন্ত আমরা দেখি নাই তাদেরকে বলে যে আপনি যে গতকালকের একটা আপনাদের জাতীয় অনুষ্ঠান করলেন কিংবা আপনাদের নিজেদের একটা সংলাপ করলেন, সেখানে কি কি আয় করলেন, কি কি ব্যয় করলেন, কেউ কিন্তু করে না। কিন্তু বাংলাদেশে আমি এটা দেখেছি, নতুন রাজনৈতিক দল যারাই গঠন করে তাদের ক্ষেত্রে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে। এর অর্থটাই হচ্ছে আমরা তাদের উইক পয়েন্টটাকে বের করার জন্য চেষ্টা করি। অবশ্যই সেটা আমাদের করা উচিত, তবে অ্যাপ্রিসিয়েটটাও আমাদের কিন্তু থাকা উচিত। সাগর ভাই, আমি এটা চ্যালেঞ্জ শুনে বললাম যে বাংলাদেশে যদি আমরা কোনো একটি রাজনৈতিক দলকে অর্থনৈতিক বিষয়ে প্রশ্ন করতে চাই, তাহলে সবার আগে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের আয় এবং ব্যয়ের উৎস এবং তাদের খরচের হিসাবটাও জাতির কাছে প্রকাশ করা উচিত, যদি সে অনেস্ট রাজনীতিবিদ হয়ে থাকে। কিন্তু ডিসঅনেস্ট হলে সে প্রশ্ন তুলবে। আমি আজকের বাংলাদেশের আগামীর বাংলাদেশ যেটা, সেক্ষেত্রে আমি যেটা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকার যতটুকু ভুল ত্রুটি আপনাদের কাছে পরিলক্ষিত হচ্ছে, তারপরেও কিন্তু আপনাকে মনে করতে হবে যে গত প্রায় 16 ইয়ার্স আমাদের দেশটা ছিল সম্পূর্ণ ভুলের মধ্যে। ওই জায়গায় কোনো কিছুই ছিল না, সংস্কারের নামই তোলা যায় নাই, টকশোর নাম তোলা যায় নাই, 6.5 বছরে বাংলাদেশে প্রবেশ করতে পারি নাই। এই প্রথম বাংলাদেশে বসে রাস্তাঘাটে বসেও মোবাইলটা ধরে আমি হয়তো টকশো করতে পারি। এই যে করতে পারি, এটাই আমার স্বাধীনতা। এই স্বাধীনতা পেয়েছি ছাত্র জনতার বিপ্লব এবং আন্দোলনের মধ্য দিয়ে। আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদেরকে এখন মিনিমাম সংস্কার ছাড়া নির্বাচনে যাওয়ার কোনো পথ নেই। তবে সেই মিনিমাম সংস্কার আমি একটু আগেও দেখলাম আজকেরই রেফারেন্সে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিন্তু আবার ক্লিয়ার করে দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে বেসিক আপনি যদি সংস্কার চান, আর একটু ভালো সংস্কার চান, তাহলে আগামী বছর মানে 26-এ আপনার মাঝামাঝি সময় হতে পারে, আর একটু সময় বেশি লাগতে পারে। অতএব এই জায়গাটায় যদি আমরা আস্থা অর্জন করতে পারি, সেই আস্থার উপর ভিত্তি করে যদি আগামীর পথ চলতে পারি, তাহলে তো আমাদের কোনো সমস্যার কোনো জায়গা তৈরি হয় না। কিন্তু আমাদেরও এই ক্ষেত্রে ছাত্র জনতার কাছে আহ্বান থাকবে, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ ভাই অত্যন্ত একজন বর্তমান এই ছাত্র আন্দোলনের সর্বাগ্রে নেতৃত্বদানকারী একজন সহযোদ্ধা। তিনি কাজ করেছেন, আমি তাকে দেখার সুযোগ পেয়েছি, বোঝার সুযোগ পেয়েছি, দেশপ্রেমী উজ্জীবিত একজন ব্যক্তি। কিন্তু তাদের এই দেশপ্রেমী উজ্জীবিত ব্যক্তিদের মধ্যেও যাতে অ্যারোগেন্সি ভাবটা চলে না আসে, সে ব্যাপারে তারা তাদের নেতৃত্ব পর্যায়ে তারা যাতে সেইটাকে আরো নতুন করে অ্যাডাপ্ট করার মতো মানসিকতা তৈরি করে, যাতে পুরাতনদের সাথে নতুনদের সংমিশ্রণ হয়, যাতে এই বাংলাদেশের যে বিপ্লবটা সাধিত হয়েছে সেই বিপ্লবের স্পিরিটটা আমরা সবাই মিলে ধারণ করতে পারি। কেউ একক আমি সব আমরাই সব এই মানসিকতার জায়গা থেকে ফেরত না আসতে পারলে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকা খুবই কষ্টকর। কারণ এই বাংলাদেশে আপনাকে কেউ তুলবে না, আপনাকে ল্যাং মারবে, আপনাকে ফেলে দিবে, আপনাকে উঠতে দিবে না, আপনি উঠতে চাইলেও দিবে না, দিবে না। আপনার সব ভালোগুলোও এই দেশে খারাপ বলে প্রচারিত হবে। সে কারণে আমার কাছে মনে হচ্ছে আমাদের এই, আমি একদিন সচিবালয়ে গিয়েছিলাম, আমি বিভিন্ন আশেপাশের আমাদের লোকজনদের সাথে ব্যক্তিগতভাবে চলার সুযোগ হয়েছে। যেহেতু বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনের চিফ জামাতের আমিরের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক, আমি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত, 18 সালে নমিনেশন চেয়েছিলাম, আমি ইসলামী আন্দোলনের আমিরের সাথে সম্পর্ক, এই জায়গা থেকে ছোট বড় সকল রাজনৈতিক দলের উঠা বসা করে যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে দে ওয়ান্ট রেসপেক্ট। তাদের জায়গায় তাদেরকে যদি আজকের এই বিপ্লবী চেতনা ধারণ করে রেসপেক্ট করে আগামীর রাজনীতিতে তারা পথ চলতে পারে, অবশ্যই তাদেরকে দমন করার কোনো শক্তি কারণেই। আমরা চাই আমাদের এই ছাত্র জনতার বিপ্লব যেভাবে সাধিত হয়েছে, একই বিপ্লবী চেতনায় আগামীর বাংলাদেশ গঠিত হবে, দুর্নীতি মুক্ত একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে, এবং যেখানে কোনো চোর ডাকাত সন্ত্রাস চাঁদাবাজ থাকবে না, সেই কাজটা আমাদের করতে হবে। আমি একটু আগে সাগর ভাই আপনার পয়েন্টে বলেছিলাম যে বাংলাদেশের আমরা যখন বলছি যে আমরা কি সংস্কার করব, আওয়ামী লীগের বিচার করব, আমি স্পষ্ট করে বলি আওয়ামী লীগের সাথে বিন্দুমাত্র সম্পর্ক রাখবে সে যে হোক, সে যদি হাসনাত আব্দুল্লাহ হয়, জিন্দেগিতে আমার সাথে তার সম্পর্ক থাকবে না। প্রশ্নই আসে না যে এই মানুষটা খুন করেছে, গুম করেছে, মানুষদেরকে শেষ করে দিয়েছে, বাংলাদেশের মানচিত্রটাকে ধ্বংস করে দিয়েছে, সেই আওয়ামী লীগের সাথে কোনো কম্প্রোমাইজ কারোর সাথে হতে পারবে না। আমার মনে হয় ছাত্র জনতার এই নতুন দল আরেকটা নতুন ডায়লগ করতে পারে, প্রয়োজনে আপনার উন্মুক্ত ময়দানে আওয়ামী লীগ নিয়ে সংলাপ হবে, সেই সংলাপে সমস্ত রাজনৈতিক দলকে
এই নতুন ছাত্র সংগঠন হাসনাত আব্দুল্লাহ ভাই আপনাকে নোট করে দিচ্ছি, আপনি পারলে এটা নোট রাখেন। আপনাদের পক্ষ থেকে প্রয়োজনে এই ডায়লগের আয়োজন করেন যে আমরা আওয়ামী লীগের ব্যাপারে ঐক্যমত পোষণ করব, এই একটাই ইস্যুতে বিএনপি, জামাত, হেফাজত, চরমরাই সবাইকে আপনাদের কাছে সাইন দিয়ে যেতে হবে, এগ্রিমেন্ট করতে হবে, বসতে হবে। এটা করতে পারলেও আপনারা জাতির কাছে কিন্তু বিশাল জায়গায় অবস্থান করবেন। কারণ আওয়ামী লীগকে নিয়ে ভালোবাসার কোনো স্পেস আর বাংলাদেশে নাই, কারণ এরা যে পরিমাণ জি, অপকর্ম করেছে সেই জায়গায় আমরা আর ফেরত যেতে চাই না। ধন্যবাদ। হ্যাঁ, বাকি যে রাজনীতি, আমি শেষ করছি, বাকি যে রাজনৈতিক আমাদের অবস্থান রয়েছে সেখানে আমরা প্রত্যেকের মধ্যেই মতনৈক্য থাকবে, এটাই সৌন্দর্যতা। বিএনপি বড় জি, দল, তাদের মতনৈক্য থাকবে। জামাত আগামীতে রাষ্ট্র ক্ষমতা যেতে চায়, তাদের মতনৈক্য থাকবে। ইসলামী আন্দোলন যেতে চায়, মতনৈক্য থাকবে, থাকবেই। এটাই বিউটি অফ আওয়ার পলিটিক্স। এই জি, বিউটিটাকে ধরে রেখে আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য ঐক্যমত পোষণ করা, একসাথে যাতে থাকা, দেশটাকে যে কোনো মূল্যে শেখ হাসিনা এবং ভারতীয় সকল ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করাই যেন আমাদের কাজ হয়, সেটাই হচ্ছে আজকের আমার বক্তব্যের এবং ধন্যবাদ। সর্বশেষ ধন্যবাদ প্রিয় দর্শক, জায়গা। আপনারা একমত কিনা জনাব ডক্টর ফজলুল হকের সাথে? ধন্যবাদ ডক্টর ফজলুল হক, আপনাকে ধন্যবাদ। জনাব পরশকে প্লিজ। আহ, ধন্যবাদ। স্বাগতম জনাব হাসনাত আব্দুল্লাহ যুক্ত হয়েছেন। আমার প্রথম দিকটার আলোচনা উনি হয়তো শুনতে পারেননি, পরে সময় পেলে হয়তো ব্যস্ত মানুষ শুনতে পারবেন না, তাহলে বুঝতে পারতেন যে কি আলোচনা করেছিলাম। যাই হোক, আমি একটা কথায় আসি যে উনি খুব সততার সাথে প্রথম যে জায়গাটা থেকে আমি শুরু করি, যে উনি খরচের হিসাব দেওয়ার একটা কথা বলেছেন। আমার কাছে তো প্রথম প্রশ্নটা হলো যে কি, আপনি মাঝখানে প্রশ্ন করছিলেন যে 5 লাখ টাকা হয়েছে, এটা হাস্যকর ব্যাপার। এখন আমার এটা, আপনি কিন্তু এটা জনগণের প্রশ্নটা করেছেন, আপনার না। তো এখন আমার কথাটা হলো যে কি, একজন পাঁচ একজন লাখ সমন্বয়ক এরকমটা বলেছে, আমি আমি নামটা বললাম না। যাই হোক। আমি তো মনে করি 5 লাখ হওয়ার কথা না, 5 লাখ হওয়ার কথা না। আমি হুম, আমি ব্যক্তিগতভাবে আমি আমার মানে যেই মানে আহ, কি এমন ঘটনা ঘটছে সেখানে, কি হয়েছে এখান থেকে, তো আমরা মানে কি জানি ইয়ে থেকে সানি লিওনকে আনি নাচাইতেও তো দেখেছি। তারপরে আমরা কত কোটি টাকা আতশবাজি পুড়েছি আমরা শেখ মুজিবের জন্মবার্ষিকীটা কি উদযাপন করতে গিয়ে। হুম, তো এই সেগুলোর তুলনায় এটা তো মানে ওনারা যদি 100 টাকা করে ওদের নিজেরা নিজেরা, হুম, যারা তার শুভাকাঙ্ক্ষী আছে, তারপরেও তো যেই টাকা উঠে ওই টাকাও খরচ হয় না। একটা স্টেজে হয়েছে, দেখার পর দেখলে অতটুকু হয়েছে। স্টেজে কোনো বাড়াবাড়ি ছিল না, কোনো উত্তেজনা ছিল না, কোনো চেয়ার ছিল না। যেটার সৌন্দর্যটা ছিল এরকমটাই, যে বিউটিটা ছিল এটা, যে তারা জানেন যে এখানে সিনিয়র নেতৃবৃন্দকে, সব দলের নেতৃবৃন্দকে দাওয়াত দেওয়া হয়েছে, তারা আসবেন। তারা যেহেতু আসবেন, আমি মনে করি যে তাদের মাথায় এটাও ছিল, তারা সবাই কিন্তু সমভাবে নিচে আসন গেড়ে বসেছিল। এটাও কিন্তু আমার ভালো লাগার একটা দিক ছিল, যেটা আমি আমার স্ট্যাটাসে আমি দিয়েছিলাম। কিন্তু কথাটা হলো যে কি, আমরা ভালোগুলোকে ভালোভাবে বললে ওরা হয়তো একটু উৎসাহিত হবে, উজ্জীবিত হবে। কিন্তু পান থেকে চুন খসে সাদা পড়ার সাথে সাথে, যদি এখন যেখানে মানুষ 4,000 মানুষ হত্যা করে গেল, 3,000 মানুষ হত্যা করে গেল, ছোট বড় 1 লাখ মানুষ খুন করে গেল, তাদের ব্যাপারটা এখন চলে গেল, ধুমায় উড়ে চলে গেল। তারা এখন আর প্রতিপক্ষ নয়, এখন যেন প্রতিপক্ষ হয়ে গেছে একটা এই এই ছাত্রদের নতুন রাজনৈতিক দল বা এটা। আমার কথা হলো এই প্রতিপক্ষতা হবে কেন? তার আগে এই ঠিক 1 মাসও যে উঠে পারে নাই, এই মানে ধরেন জামাত এবং বিএনপির ভিতরে একটা ইয়ে তৈরি হলো, ক্যাচাল তৈরি হলো। তারপরে সেটা যেতে না যেতে যখন ওরা রাজনৈতিক দল করবে এরকম একটা অভিপ্রায় ব্যক্ত করলো, হ্যাঁ, এবং এখানে তাদের তো একটা জাতিগত, ওই আমি কখনো শুনি নাই যে, আমি হয়তো আমি সরি, যে কোন সমন্বয়ক অথবা কোন যে হাসনাত আব্দুল্লাহের এই প্রথম সারির যারা আছেন এই আন্দোলনে, তারা বলেছে এটা আমাদের আন্দোলন। এটা আমি অন্তত ব্যক্তিগতভাবে কখনো শুনিনি যে না, এটা সে তারা বলেছে যে আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি, আমরা মার খেয়েছি, আমরা ঝুঁকি নিয়েছি, আমাদের আহ্বানে জনগণ নেমেছে, সবকিছু ঠিক আছে। কিন্তু এভাবে নিজস্ব করে নেওয়ার বক্তব্য, এটা মিথ্যা কথা বলে তো লাভ নাই। মানে আমি আমার দিক থেকে আমি শুনিনি। এখন কেউ যদি শুনে থাকে সেটা বলুক, তারা যে তারা এটা নিজেরা কুক্ষিগত করতে চেয়েছে, বিষয়টা এমন না। এখন কথাটা হলো যে কি, এই জিনিসগুলোকে অহেতুক টানাটানি করে, যে একটা প্রত্যাশিত কমিটমেন্টের জায়গা, কারণ এটা যতই বলা হোক কোটা আন্দোলন, এটা যতই বলা হোক মানে বৈষম্য আন্দোলন, আর তো বৈষম্য তো খালি কি কোটার ভিতরে, বৈষম্য তো রাষ্ট্রের প্রতিটা মানে মানে কি বলবো, শিরা উপশিরায় শেখ হাসিনা পতিত সরকার সে তৈরি করেছে। তো সকল বৈষম্যের বিরুদ্ধে তো আন্দোলন ছিল। তারপরে তাদের 9 দফা আন্দোলন তখন 1 দফাতে টার্ন করলো, সেই 9 দফায় তো রাষ্ট্র মেরামতের কথাগুলো আছে কিনা ওইটা আবার রিভিউ করলে তো হয়। এখন হুম, কথা হলো ওইটাও তো একটা কমিটমেন্ট, সবকিছু মিলেই তো 1 দফা। আর 1 দফা আসার পরেই তো এখানে চলে গেল। সেই 1 দফা তো আমরা হাসিনার পতন চাই, আমরা নির্বাচন চাই, স্লোগানটা এটা ছিল না। স্লোগানটা যদি এটা থাকতো তাহলে আজকে বুঝতাম যে না, জনগণের কাছে
হাসনাত আব্দুল্লাহদের কোনো কমিটমেন্ট নাই। এখন তাদের একটা কমিটমেন্ট আছে, তাদেরকে ওই কমিটমেন্ট ফুলফিল করার জন্য আমি একটা স্পেস মানে দেওয়ার পক্ষে, স্পেস দেওয়ার পক্ষে, যে ঠিক আছে তারা এটা একটু যেহেতু কমিটমেন্ট করেছে, তারা এটা একটা ভয়েস রেজ করবে, একটা মুভমেন্ট করবে, একটা আন্দোলন করবে, জনগণের কথা বলবে। এখন সবাই বুঝেও না বুঝার ভান করে। ওই দিন ঘোষণাপত্রে নাহিদ ইসলাম প্রকাশ্যেই তাদের বক্তব্য কি, সেকেন্ড বিপ্লব মানে কি প্রক্লেমেশন কি, তারপরে তা ইনকেলাব জিন্দাবাদ কি, আর ইনকেলাব জিন্দাবাদ এটা নিয়ে একটা সমস্যা। ইনকেলাব জিন্দাবাদ এবং বিপ্লব জিন্দাবাদ, তো যারা বিপ্লব করছে, যারা কমরেড নিজেদেরকে দাবি করে ইয়াং, তারুণ্য, জোশ, তারা তো এটা এই শব্দটা ব্যবহার করবে, স্বাচ্ছন্দ্য বোধ করবে। এইটা তো এই স্লোগানের সাথেও তো একটা সংমিশ্রণ তৈরি করা, এটাকে তা হতাশ করে দেওয়া, মানে তাদেরকে নিরুৎসাহিত করে দেওয়া রাজনীতিতে, আমি এটার পক্ষে না। কিন্তু আমি বলি নাই যে আজকে যে কথাটা হয়তো সার্জিসটা অথচ বয়সে একটু ছোট, কিন্তু কথাটা হয়তো ওইভাবে ওই অ্যাঙ্গেলে যেভাবে বলেছে যে না কেউ যেন ভোটের কথা না আসে, এটা রাজনৈতিক রেটরিক। অন্যরা যদি অনেক সময় অনেক কথাকে যদি আমরা ওন করি, তাহলে আমরা এই কথাটাকে এত বড় করে বড় আকারে দেখার কোনো সুযোগ নেই। এই জন্য আমি বলি যে ছাত্রদেরকে আমরা যে কথাটা বলি তাদেরকে একটু উৎসাহিত করা উচিত, তাদেরকে একটা স্পেস দেওয়া উচিত রাজনীতিতে। আর ছাত্রদের প্রতি অনুরোধ যেটা, সেটা হলো যে ওনারা চেষ্টা করবেন যে সমাজের সমস্ত, এটা যেন ছাত্র যদি মানে দল, মানে তাদের সমন্বয়ে শুধু যদি একটা দল হয়, যেটা 251 না 215 জনের, তারা একটা কমিটি ঘোষণা করেছে। হ্যাঁ, আমি জানি না তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, নিশ্চয়ই সেটা উনি ওনার পর্বে এটা ব্যাপারে আমাদেরকে একটু ধারণা দিবেন। কারণ রাজনীতি, একটা রাজনীতি তো শুধুমাত্র একটা শ্রেণী পেশার একটা গোষ্ঠী দিয়ে হয় না। যেমন ছাত্ররা একটা শ্রেণী, এই শ্রেণী দিয়েই তো শুধু আপনার একটা রাজনৈতিক দলের বিকাশ ঘটবে না। এই রাজনৈতিক দলের বিকাশ ঘটানোর ক্ষেত্রে ওনাদের প্ল্যানিংটা কি, হ্যাঁ ওই জিনিসটা আনতে হবে। এখানে সর্বগণ জনগণের সেখানে প্রতিনিধিত্বটাকে তারা ওন করতে হবে, বা সে ওনাদেরকে একটা স্পেস তৈরি করে দিতে হবে। ওই রাজনৈতিক দল যদি সার্বজনীন হয়ে উঠতে হয়, এটা যদি শুধুমাত্র একটা শ্রেণীর মানে ছাত্রদের যদি হয়, ধন্যবাদ। তাহলে তো হ্যাঁ, এটা ছাত্র সংগঠনে হলো। না ছাত্র তারা তো আর সংগঠন ছাত্র সংগঠন না, তারা বলেছে এটা রাজনৈতিক সংগঠন, তারা ছাত্র হিসেবে ছিল, না, এখন তারা রাজনৈতিক রাজনৈতিক সংগঠন সংগঠন। শুধু তো ছাত্রদেরকে দিয়ে কমিটি করলে রাজনৈতিক সংগঠন হয় না। নিশ্চয়ই আমি ওনার কাছে একটা প্রশ্ন রাখলাম, উনি ওনার জায়গা থেকে সেটার ব্যাখ্যা দিবেন। হ্যাঁ, বা জি উনি ওনাদের পরিকল্পনার কথা উনি জানাবেন। আমি আমাদের যতটুকু রাজনৈতিক ক্ষুদ্র মেধা আছে, ওইটার প্রেক্ষাপটে আমরা বলেছি যে একটা মাল্টি ক্লাস বা মাল্টি ডাইমেনশনাল জনগণের সিটিজেনের ইয়েটাই তো লাগবে, আপনার জি সেখানে সমাবেশ ঘটাতে হবে, তাহলে তো তার পরিপূর্ণতা পাবে। ছাত্র দল না, এটা তো আমরা বুঝতেছি, কিন্তু ছাত্ররা যখন প্রতিনিধিত্ব থেকে শুরু করে সর্বস্তরে বিচরণ করবে, তখন এটা একপক্ষীয় বা একটা শ্রেণীর মানে ছাত্র শ্রেণীর রাজনৈতিক দল হবে। এইটা কিন্তু শেষ মুহূর্তে দিন সেটা খুবই কার্যকর হবে না। আর জি সরকারের শেষ সাথে করতে হবে। ওনাদের যেহেতু করে একটা দাবি মানে যোগ করি, যে সরকারের সাথে যে কথাটা বলা হয়েছে যে হাসিনার ব্যাপারে যে কথাটা আজকে মাননীয় প্রধান উপদেষ্টা বলতে চাইলেন, আমি মনে করি যে এটা সরকারের জায়গা থেকে যে কথাটা বলা হয়েছে, যে সরকার জায়গা থেকে আইন কানুনকে ফলো করলে এটাই বলা হবে, কিন্তু এখানে আইন কানুন তার আওয়ামী লীগের বেলা প্রযোজ্য নয়। আওয়ামী লীগের নিজের বক্তব্য আমি আমার আগের পর্বে বলেছি, এটা শুধু ওনার সৌজন্যে বললাম, জনগণের বুঝার রাখতে বললাম, যেহেতু উনি ওই আন্দোলনের শীর্ষস্থানীয় এবং অগ্রভাগের নেতা। কারণ আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করে দেশ থেকে চলে গেছে, আওয়ামী লীগ নিজেকে ব্যান করে দিয়েছে। শুধু এই আনুষ্ঠানিকতা আমার সরকার গ্রহণ করতে পারে, নির্বাচনে তার নিবন্ধন বাতিল করতে এত ঘড়িবসি হওয়ার কথা না। এই দাবিটা ওনারা আরো বড় করে সামনে নিয়ে আসবেন, এবং এটার মীমাংসা হওয়া খুবই জরুরি। আর এদের জি মীমাংসা না করে, আওয়ামী লীগকে টার্গেট না করে, আওয়ামী লীগের বিচারকে টার্গেট না করে, প্রধান দাবিতে দ্বিতীয় দাবিতে তৃতীয় দাবিতে পরিণত না করে, শুধুমাত্র যদি আমরা মানে এই যে ছাত্রদের মানে একটা সমাবেশে দল গঠনের আত্মপ্রকাশের টাকার খরচ, ওইটার খরচ, এই হিসাব সেই হিসাব আমরা যদি নিজেরা কাদা ছড়াছড়ি করি, তাহলে কিন্তু ওই যে মূল লক্ষ্যটা আওয়ামী লীগ সুযোগটা পেয়ে গেল, আওয়ামী লীগ বুঝে গেল, আওয়ামী লীগ ওই যে আমি যেটা আমার আগের পর্বে বলেছি, সে নিজে একটা অশান্তি ছড়াই দিয়ে নিজের শান্তিতে বসে আছে। সে জি বললো তো এই দেখ তোরা কামড়াকামড়ি কর। এই যে জায়গাটা থেকে আমাদেরকে বের করে আনার জন্য আমরা ছাত্রদেরকে দিয়ে, সকল দলকে নিয়ে, সকল দলের যে যার যার যে প্রাপ্যতা অনুযায়ী আমরা সকলের কন্ট্রিবিউশনের মাধ্যমে একটা সমাজ ব্যবস্থার বন্দোবস্ত চেয়েছি, এখনো চাই, ভবিষ্যতে আমরা চাইবো, ধন্যবাদ। এবং এই লক্ষ্যে আমরা সবার সাথে আছি। আমরা এই প্রত্যয় ব্যক্ত করি, আমরা চাই না যে না কি আমরা হেরে যাই, আমাদের এই যুদ্ধ আমরা যেন কোনো কালেই যেন আমরা হেরে না যাই, আমরা আবার যেন সেই হাসিনার শাসন আমলে ফিরে গিয়ে দেশান্তরিত হইতে হয়, দেশ জি ছাড়া হইতে হয়, এটা যেন আগের আমাদেরকে মতো আর অবস্থায় না যেতে হইতে চাই হয়। না। আমরাও যেন হাসনাত সেটার প্রতি আব্দুল্লাহ। কৃতজ্ঞতা রাখি। আমাদের মনে রাখতে হবে যে না, জি ওদের নেতৃত্ব ডাকের প্রতি কারণে আমরা অনেকেই এখন একটা বিশেষ একটা জি মুক্ত জি বাতাসে জি জি সবাই ঘুরে বেড়াতে বেড়াচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আপনাকে, অনেক ধন্যবাদ হাসান আব্দুল্লাহ। আগের কয়েকটা প্রশ্ন তো রয়েছেই, আপনার কাছে নতুন করে যারা পলাশ চৌধুরী যেটা বললো, যে আপনাদের অবস্থান কোথায়, এটা আপনারা স্পষ্ট করেন। পাশাপাশি আহ রাজনৈতিক দলগুলোর সাথে আসলে আপনাদের
রাজনৈতিক বিরোধিতা নাকি শত্রুতায় রূপান্তরিত হয়েছে বর্তমানে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র দল, ছাত্র শিবির এখন আপনাদের সাথে একটা বড় ধরনের বৈপরীত্য দেখতে পাচ্ছি এবং অনেকটাই একটা সাংঘর্ষিক অবস্থায় চলে এসছে। গতকালকে একটা চিত্র দেখতে পেলাম। আপনারা কি আসলে যখন আন্দোলন হয়েছিল তখন তো একটা সার্বজনীন আন্দোলন হচ্ছিল এবং অনেকে মনে করে আমরা দেখেছি যে ছাত্রদল বলেন, বিএনপি বলেন, বিএনপির সকল উইং এর যারা আছে, পাশাপাশি দেখা যাচ্ছে যে জামাত ইসলাম, শিবির থেকে শুরু করে সবাই কিন্তু রাজপথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে। এখন সেই আন্দোলনটা অনেকে মনে করে হাইজেক হয়ে গেছে। ব্যাপারটি এরকম বলবার সুযোগ রয়েছে কিনা? পাশাপাশি আপনারা 1971 সালকে কতটুকু লালন করেন, এমন তো একটা বড় প্রশ্ন গতকালকে করেছিল আপনার জনাব ফজলুর রহমান হাসনাতুল্লাহ। দেখুন, এই ক্ষেত্রে যে বিষয়টি বাংলাদেশ জামাতি ইসলামী, বিএনপি, তারপর হচ্ছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে হচ্ছে ছাত্র শিবির, ছাত্র দল, তখন সবার লক্ষ্য ছিল যে হাসিনার পতন। তো হাসিনার পতনের জন্য যখন যখন ডিস্ট্রাকশনের দিকে যাবেন, ডিস্ট্রাকশনের সময় সবাই ইউনাইটেড হয়ে যায়। এটা হচ্ছে একটা ল। আপনার এটা পৃথিবীতে এটা হচ্ছে একটা ধ্রুব সত্য। ধ্বংসের সময় সবাই এক, কিন্তু গঠনের সময়, কনস্ট্রাকশনের সময় বিভাজিত হয়ে যায়। এটা এটা খুব স্বাভাবিক একটা বিষয়। এটাকে আহ বিশেষভাবে এটাকে আবার সন্দেহের চোখে দেখতে হবে, বিষয়টা এমন না। কারণ গঠনের সময় কেউ বলবে যে আপনি একটু ডান দিকে হচ্ছে জানালা দিয়েন, কেউ বলবে জানালাটা একটু বড় করেন, কেউ ছোট করেন, কেউ বলবেন যে না একটা আমার দরজা দিতে হবে দুইটা বেশি। কিন্তু ভাঙার সময় যে যে দিক থেকে ভাঙতে পারে সেটা নিয়ে কোনো ইস্যু নাই। তো এটা খুবই একটা স্বাভাবিক একটা বিষয়। এখন এই কিন্তু বিষয়টা এখানে আমি গড়ার আমি আমি সময় শেষ করি। কাউকে কি বাদ দিতে চান কিনা? কারণ বিএনপি মনে করে, অনেকেই মনে করে যে আওয়ামী লীগকে মাইনাস করেছেন, বিএনপি কেও মাইনাস করবার একটা বড় ধরনের প্রচেষ্টা চলছে। এখন বিষয়টা হচ্ছে যেটা, যে আমরা এই যে একটা স্বাভাবিক বিষয় আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন ডক্টর ফজলুল কথা বলেছেন আর কয়েকজন আলোচক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মূল কথা হচ্ছে এই যে বর্তমান সময়ে রাজনীতিবিদ তরুণরা, তাদের সাথে আমাদের একটা বড় ধরনের ফাটল রয়েছে। তারা যা চায়, বর্তমান তরুণ সমাজ তারা তা চায় না। এটা হাসান আব্দুল সুন্দরভাবে বুঝিয়ে উদাহরণ দিয়েছেন যে এই দর্শককে রাজাকার আলবত বলে গেলেন, তার মতের সাথে ফজলুর রহমানের পার্থক্য। এই জন্য ফজলুর রহমান এই কথাটা তাকে বলেছেন, কিন্তু এই পার্থক্যটা রাজাকার বলার কোনো অধিকার ফজলুর রহমানের ছিল, কিন্তু ফজলুর রহমান এটা করেছেন। বোঝা যাচ্ছে যে আগের যে রাজনৈতিক নেতারা রয়েছেন, মুরব্বী, তাদেরকে দিয়ে আসলে এই দেশ চলবে না। তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে আসমান জমিন পার্থক্য বর্তমান তরুণ সমাজে। এজন্য আমাদের এই দেশ পরিবর্তন করতে হলে অবশ্যই তরুণ সমাজকে লাগবে এবং তরুণ সমাজ দিয়ে পরিবর্তন করতে হবে।